প্রত্যেক বুধবার মানেই সঙ্গে স্পেশালিস্ট এবং স্পেশালিস্ট যারা আছেন তারা স্টুডিওতে চলে আসেন সরাসরি আপনাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু সেই সমস্ত বিশেষজ্ঞরা আমাদের স্টুডিওতে থাকছেন এবং আজ থাকছেন প্রখ্যাত মনস্তত্ত্ববিদ ম্যারেজ কাউন্সিলর মনিকা আচার্য। ম্যারেজ অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর ম্যারেজ কাউন্সিলর যখন বললাম তখন নানান রকম সমস্যা আপনাদের মনে হুম, প্রশ্ন হুম। জাগছে, কারণ সময়টা মাঘ মাস, শুধু মাঘ মাস বলে বলবো না, সারা বছর ধরেই এর প্ল্যানিংটা চলে। আজকের বিষয়ে দাম্পত্যে বোঝাপড়া, এই বিষয় নিয়ে আমাদের বন্ধুদের তো অনেক প্রশ্ন থাকবে। কিভাবে দাম্পত্য জীবনকে আরো ঠিক, বেশি কম্প্যাক্ট করবার জন্য ঠিক। আমাদের কি কি চিন্তা ভাবনা করা দরকার সে বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ আমরা নেব, কিন্তু কোন কোন মাধ্যমে মনীষা আসবে আসবে সেটা আমরা একটু জেনে নিই। নিশ্চয়ই। ফেসবুকে লাইভ চলছে আমাদের 100.1 FM গোল্ডের যে ফেসবুক লাইভ এবং আকাশবাণী কলকাতার যে ফেসবুক লাইভ চলছে, এই দুটো লাইভ থেকেই আপনি প্রশ্ন করতে পারেন লাইভে, কমেন্ট সেকশনে গিয়ে। এছাড়া আপনি ফোন করতে পারেন, আমাদের ফোন করতে পারেন 22488085 নাম্বারে। এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। এই 9903059992 এই নাম্বারে কিন্তু SMS-ও আসতে পারে, একেবারে। SMS করেও জানাতে পারেন আপনার প্রশ্ন। ঠিক। আর আজকের এই অনুষ্ঠান আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর আগে কল্পলালদা তো খুব খুশি, কারণ এমন একটি বিষয় যেটা সরাসরি কল্পলালদার এখনই কাজে লাগবে, বিবাহিত মানুষ। আচ্ছা। এবার আমাদের মতো অবিবাহিত, মানে যিনি হুম। ক্যামেরার ওপ্রান্তে রয়েছেন, হুম, আমাদের হুম। টেকনিক্যাল কাজে হেল্প হুম, করছেন হুম, সেই হুম। মানুষটি এবং আমি, আমাদেরও হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। কাজেই আমরা সকলেই খুবই খুশি আপনাকে এখানে পেয়ে। যেটা প্রথম প্রশ্নে যাব, মোক্ষম সেই প্রশ্ন হলো বিয়ে। হুম, আহ, মানে এই যে বিয়ে একটা কনসেপ্ট, আমরা জানি যে আমাদের দেশে বিয়ে একটা প্রতিষ্ঠান, হুম, একদম। ইনস্টিটিউশন। হুম। পৃথিবীর কোনো বিয়ে ভালো হয় সত্যি? প্রথমেই আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্রোতা বন্ধুদের এবং দর্শকও বটে এখন একই সাথে। আ এই বিষয়টা বিয়ে, এই প্রশ্নটা যে এইরকম ভালো বিয়ে বা বিয়েকে সমার্থকভাবে ধরা হুম। বা বিয়েটা কি ভালোভাবে হয় কিনা, নানান ধরনের প্রশ্ন হতে পারে। হুম। অ্যাকচুয়ালি যদি প্রথমেই আমরা এই অনুষ্ঠানটার যে নামকরণ থেকে যদি আসি, দাম্পত্য। দাম্পত্য মানে আমি যেটা বুঝি আমার, এবং এটা আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে যেটা বোঝায় সেটা হলো দাম্পত্য মানে মন, শরীর, আবেগ, সমাজ, এই সব কিছুকে নিয়ে একসাথে পথ চলা। আর দাম্পত্যের বোঝাপড়া, সত্যি কথা বলতে বোঝাপড়া বিষয়টা আগে আসি, তাহলে আমার মনে হয় যে বিয়ের আগে আমাদের কি ধরনের প্রস্তুতির প্রয়োজন সেটা মানে বোঝাতে পারবো বা আমার সেই প্রশ্নে যাবো, বন্ধুরা। তবে তার আগেই আমাদের বন্ধু রয়েছেন, আচ্ছা, সরাসরি, হ্যাঁ। আচ্ছা, বেশ। লিসনার রয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। 22488085 এ বন্ধু রয়েছেন, সরাসরি হ্যালো। কথা বলবো। কে? নমস্কার। হ্যালো। হ্যালো। বন্ধু ছিলেন, টেলিফোনের আলো ব্লিঙ্ক করছে কিন্তু কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হ্যালো। যাচ্ছে। নমস্কার। না, ছিলেন, আমরা আবারও বন্ধুর জন্য অপেক্ষা করব। ততক্ষণ আমরা দিদির কাছেও চলে যাই, হ্যাঁ। যে বিষয়ে আমরা ছিলাম আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যে বিয়ের আগে আ যদি আমরা দেখি যে এই বোঝাপড়া বিষয়টা, এটা কার সাথে কার না প্রয়োজন হয়। হুম। অ্যাকচুয়ালি বোঝাপড়া কিন্তু সবার সাথেই প্রয়োজন হয়। হুম। যেমন ধরুন, আপনারা এখানে সঞ্চালক সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন। আপনাদের যদি একটা নিজস্ব বোঝাপড়া না থাকে, কাজটা করতে আপনাদের কতটা অসুবিধে হবে। তাই আমার মনে হয় যে বোঝাপড়াটা আমাদের সন্তানের সাথে মায়ের থাকে, বাবার সাথে সন্তানের থাকে, হুম। বন্ধুর সাথে থাকে, এবং সর্বক্ষেত্রে বোঝাপড়া না থাকলে কোনো সম্পর্কই এগোয় না হুম। আমার মতে। আমি মনে করি যে কোনো সম্পর্ক, সেটা অফিস হোক, সেটা কলেজ হোক, সেটা স্কুল হোক, যে কোনো প্রতিষ্ঠানে আমি যদি কোনো একটা সম্পর্ক, সামাজিক সম্পর্কের মধ্যে যাই, তাহলে আমার বোঝাপড়ার প্রয়োজন। বোঝাপড়া ছাড়া কিন্তু আমরা বাসে ট্রামে চলতে পারবো বা পাবলিক কমিউনিকেশন করতে পারবো, এর বেশি না। তাতেও দেখবেন বাসে যেতে যেতে একটু বোঝাপড়ার অভাব হলে ঝগড়া লেগে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি হয়ে যাচ্ছে, একটা সিট নিয়ে দখলদারি চলছে। তো বোঝাপড়া আমাদের সর্বক্ষেত্রেই প্রয়োজন, এবং সেটা বিয়ের আগে যদি বোঝাপড়ার তত্ত্বটাকে একটু জেনে নেওয়া যায়, আমার মনে হয় বিয়েটাকে আমরা অনেক ভালোভাবে একটা সফলতায় পরিণত করতে পারবো, সফলভাবে নিতে পারবো। বন্ধু কি আবারও আছেন আমাদের সঙ্গে? একবার লিসনার দেখে আছেন নিই। কিনা দেখবো। আচ্ছা। হ্যালো। নমস্কার।
নমস্কার, নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। বলুন অনিমেষবাবু। আচ্ছা, কম্প্যাক্ট দাম্পত্য লাইফে বোঝাপড়াটাকে আরো বেশি জাম্প্যাক্ট কিভাবে করা যায়, মানে আমি বলতে চাইছি যে বোঝাটা বেশ ভারীও হবে না, হুম আবার খুব হালকাও হবে না, খুব ব্যালেন্সড। আর পড়াটা বেশ নিখুঁত যাতে হয়, সেই ব্যাপারে যদি একটু পরামর্শ দেন তো ভালো হয়। বেশ। বেশ, আপনি সারা শুনতে থাকুন। দিন মানে প্রায় ১.৫ ঘন্টাই আমরা এটা নিয়েই কথা বলবো আজ, যে একদম কিভাবে এই হালকা বোঝা করে পড়াটাকে পোক্ত করা যায়। একদম। এক্স্যাক্টলি এই যে এরপর যে প্রশ্নটা না করলেই নয়, আমার হুম, মনে হুম। হচ্ছে যে এই মাঘ মাস হুম। কল্পনালদা একটা দারুণ বিয়ের আসরের মতন মানে ভূমিকা করে দিয়েছে, শুধু তাতে ফিশ ফ্রাই আর মাটনটা রেখো। হ্যাঁ, বোঝাপড়া যেমনই হোক, ভোজ যেন ভালো হয়। এটা হচ্ছে প্রথম। আচ্ছা, এবার একেবারেই যে প্রশ্নে যাব যে আহ, বিয়ের বোঝাপড়া, হুম এই যে প্রি ম্যারেজ কাউন্সেলিং, হুম এটা কেন হঠাৎ জরুরি? এটা কি হঠাৎ এই যুগের হাওয়ায় একটা প্রচন্ড রকমের মানে আমি ভীষণ আধুনিক, হুম আমরা খুব আধুনিক, এটা দেখানোর একটা হুজুগ? আর এর কারণ সঙ্গে একটা আমাদের বাবা মায়েরা যখন ঠিক। বিয়ে করেছেন হুম, বা হুম হুম দাদু হুম। ঠাকুমারা, তারা তো কখনো সব প্রি ম্যারেজ কাউন্সেলিং করেননি, হ্যাঁ। করেননি। তুমি এটা খুব কিছু ভালো বলছো? হ্যাঁ, প্রশ্ন আর এর খুব ভালো সঙ্গেই যেটা প্রশ্ন একটু রিলেট করতে চাইছি, কারণ শোনা যায় প্রায়শই এই জেনারেশনের ছেলেমেয়েরা যাদের হুম জন্য হুম বাবা হুম মায়েরা বিয়ে দেওয়ার জন্য একটু উদ্বিগ্ন, তারা কিন্তু প্রায়শই এই বিয়ে ব্যাপারটাতে একটা ভীতি তৈরি হচ্ছে, এবং এটা আমি প্রায়শই শুনি একদম যে বিবাহযোগ্য ছেলে বা মেয়েকে বিয়ে করার কথা বললি তারা কিন্তু একটু বিরক্ত হচ্ছে। বিরক্তই হচ্ছে যে না, বিয়ে কেন, মানে এটা কেন হচ্ছে, এটার সমস্যাটা কোন দুটো জায়গায়? প্রশ্নেরই উত্তর তুমি আমি কি একটু আমাকে ভেঙে শুনিয়ে ভেঙে বলবে? দেবে না সেটা তুমিও দুটো প্রশ্নের উত্তরই আমি একটু দেব নিশ্চয়ই। বেশ। আগে আমি তোমার প্রশ্নের উত্তর একটু দিয়ে নিই হুম, মনীষা, হুম, হুম, তারপর আপনার প্রশ্নের একদম উত্তরে একদম। আসছি। মনীষার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আগে তো ছিল না, এখন কেন? তাহলে প্রি ম্যারিটাল থেরাপি এখন কেন প্রয়োজন হয়েছে? এখন প্রয়োজন হয়েছে এই ইয়াং জেনারেশনের ক্ষেত্রে হুম, ইনফর্ম চয়েস। চয়েসটা কিন্তু আবেগে আর ভাসে না। এখন হুম, কিন্তু অনেক বেশি সিদ্ধান্ত নিচ্ছে ইয়াং জেনারেশন বিবেচনা করে, বুদ্ধি দিয়ে, এবং তারা জীবনকে অনেক কাছে থেকে দেখছে। হুম। এবং তাদের কিন্তু ধরে বেঁধে বিয়ে দেওয়ার মতো আমাদের সময়ের মতো কিন্তু এখন আর সেই সিচুয়েশনটা নেই, তাই না? তাই এই যে ইনফর্ম চয়েসটা, এটা কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশনের মধ্যে আসছে, এবং সেই জন্যই কিন্তু এখন প্রি ম্যারিটাল কাউন্সেলিংটা এতটা প্রয়োজন। আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো যে আহ, এই যে একটা সাংঘাতিক ব্যস্তময় জীবন, হুম, এই ব্যস্তময় জীবনে গিয়ে আমি যদি দুম করে একটা ডিসিশন নিয়ে ফেললাম, তারপরে সেটা এগোতে পারছি না, তাহলে সেই ব্যস্ততা, কারণ ইমোশনাল লাইফ তো প্রফেশনাল লাইফকে হ্যাঁ একদম হ্যাম্পার করে। তো একটা মানুষ যখন ইয়াং জেনারেশন এখন প্রফেশনটাকে অনেক বেশি গুরুত্ব দেয়, তো তখন তারা কোনোভাবেই চায় না যে এই ডিস্টারবেন্সটা আসুক, আমি যেখানে গিয়ে প্রফেশনটা আমার হ্যাম্পার হোক, হুম। আমি আমার প্রফেশনাল লাইফটাকে ডিস্টার্ব করে ফেলি, আমি গুছিয়ে কাজটা করতে পারি। এবং এখন আরেকটা ব্যাপারও যেটা মনীষার উত্তরে বলবো, যে প্রিম্যারিটাল কাউন্সেলিং এই কারণে প্রয়োজন হচ্ছে বাবা পরে যেন এই সমস্যায় না পড়তে হয়, আগে বরং করিনি। এবং এটার জন্য মা বাবার পেরেন্টিং থেকে একটা আসতে পারে, বাবা মার দাম্পত্য জীবন থেকে আসতে পারে, আশেপাশের মানুষের দাম্পত্য জীবন থেকে আসতে পারে, সেখান থেকে উঠে আসা বিভিন্ন আর কি ঘটনা, যেটা মনে হয়েছে যে না আমার জীবনে যেন এটা না হয়, অমুকের হয়েছে বা তমুকের হয়েছে বা আমার মায়ের হয়েছে, আমার জীবনে যেন না হয়। এই কারণে না ইয়াং জেনারেশন অনেক বেশি ইনফর্মড একটা চয়েসের দিকে চলে গেছে। তারা বিবেচনা করে, বুদ্ধি দিয়ে, ভেবে তবে ডিসিশন নিচ্ছে। এখন কটা ঘটনা মনীষা পালিয়ে গিয়ে বিয়ে হয়, কজন? সে এক রোমান্স ছিল বটে। আমরা যারা পালিয়ে গিয়ে বিয়ে করতে পারিনি তাদের কিন্তু আক্ষেপ আছে যে কেন পালিয়ে গিয়ে বিয়েটা করতে পারলাম না। একটা অদ্ভুত রোম্যান্স ছিল সেটা তাতে। রোম্যান্সই। এই হ্যাঁ। যে তোমার প্রশ্নের উত্তরে এখানে বলি, এটা কিন্তু বিয়ের আগে অবধি চলে, হুম, বিয়ের পরে চলে না। বিয়ের পরে কিন্তু তখন চলে হচ্ছে দেহ, শরীর চলছে কিনা, আবেগ চলছে কিনা, সমাজ চলছে কিনা। বিয়ের আগে কিন্তু শুধু মন চলছে কিনা সেটা দেখার ব্যাপার হুম, থাকে। বিয়ের পরে কিন্তু সবটাই থাকে তার সাথে জড়িয়ে যায়। আমি যেটা বললাম যে দাম্পত্য মানেই হচ্ছে মন, শরীর, আবেগ এবং সমাজকে নিয়ে একসাথে পথ চলা। এবারে আপনার প্রশ্নের উত্তরে আসি, যে যে প্রশ্নটা আপনি করলেন সেটা আমার মনে হয় যে আমাদের এই প্রিম্যারিটাল কাউন্সেলিং এর ক্ষেত্রে
প্রত্যেকটা মানুষেরই এই ভাবনাটা ভাবা উচিত যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে সাজাতে পারি সেটা যেন তছনছ না হয়ে যায়। সেটা যেন আমরা বিয়ে মানে তো অনেকটাই একটু আগে আমাদের একজন বন্ধু ফোন করলেন না, বোঝাপড়া, হুম। বোঝাটা বেশি যেন না হয়ে যায়। এই বোঝাটা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু পুড়ে যাওয়াটা বড্ড বেশি শব্দ হয় তার, মানে তার জোরটা অনেক বেশি। তাই বোঝাপড়াটা আগে ঠিক করে নিলে প্রি ম্যারিটাল কাউন্সেলিং এর ক্ষেত্রে এটাই প্রয়োজন হয় যে বোঝাপড়ার তত্ত্বটা যেন আগে আচ্ছা, ঠিক হয়ে এই যায়। ভাবনাটা কি একটা এই জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে খুব প্রকটভাবে কাজ করছে হ্যাঁ, যে, একদম। যে কারণে ওরা নিমরাজি হচ্ছে বা রাজি হচ্ছে না বা রাজি হুম, করাতে গিয়ে হুম, রীতিমতো হুম, বাবা-মাকে বেগ পেতে হচ্ছে, হুম। সেটা কি মানে এই আরেকটা ভাবনাটা কি খুব, খুব কাজ করছে ওদের এই মধ্যে? ভাবনাটা ভীষণভাবে কাজ করছে। আপনি আচ্ছা, সামনে আমরা কি একটা একটা জল ফোন আছে। নিয়ে নেব? হ্যাঁ, আমার নিশ্চয়ই, মনে হয় একটা ফোন নিশ্চয়ই, এসে গিয়েছে, নিশ্চয়ই। লিসনার আছেন হ্যাঁ, আমাদের হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, হ্যাঁ। হুম। কে বলছেন? হ্যাঁ, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। হ্যাঁ, পায়েল পায়েল একটু বলো। জোরে বলুন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া হ্যাঁ থেকে। পায়েল বল, বলুন। বল। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুকে একটুখানি জিজ্ঞেস করবো একটা জিনিস যে আগে তো আমাদের এখানে মানে পণ প্রথা ব্যাপারটা ছিল অনেক কাল আগে। হুম। হুম, তো যাই হোক এখন তো আইন করে এগুলো সবই বারণ করা হয়েছে, যেটা খুবই ভালো হয়েছে। হুম, হুম, আরেকটা জিনিস যেটা বলার দাদা সেটা হচ্ছে যে বিয়ের ব্যাপারটা, হুম। এই আবেগিক যে বন্ডিংটার কথা বলা হচ্ছে যে প্রি ম্যারেজ কাউন্সিলিং হচ্ছে, তো বিয়েটা তো মানে অবশ্যই প্র্যাকটিক্যাল ওয়েতে মানুষকে চলতেই হয়, কিন্তু হুম, হুম। এটা যেহেতু বিয়ে তো সেখানে ভালোবাসা জিনিসটা থাকে, তো সেখানে আবেগ জড়িত থাকে। তো প্রি ম্যারেজ কাউন্সিলিং করে হয়তো দুজনকেই কাউন্সিলিং বসে একটা সিদ্ধান্তে আসা গেল, কিন্তু বিয়ের পর যখন সেখানে ইমোশনটা জড়িয়ে পড়ছে, সেখানে কি যেহেতু আবেগ চলে আসছে সেখানে কি সব সিদ্ধান্তগুলো একরকম ভাবে কাজ করে, বা আগের যে কাউন্সিলিংটা হুম। করা হয়েছে সেটাও কি অতটা কাজে দেয়, এটা একটা বিষয়। আর হুম, আরেক আরেকটা কথা বলতে চাই দিদি, সেটা হচ্ছে আগে কিন্তু এখন যে পরিমাণে ডিভোর্সটা হচ্ছে, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। মানে আমাদের যারা পুরোনো জেনারেশন তাদের দেখেছি যে তাদের মধ্যে কিন্তু এমন একটা বন্ডিং ছিল, তারা অনেক কিছু হয়তো সহ্য করেও থেকে যেত, কিন্তু সেটাও ঠিক নয়, সবসময় অনেক কিছু তো আপনার সহ্য প্রশ্নটা করা যায় ডিভোর্স না। কেন তো বাড়ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেটাও হচ্ছে, বাট হুম। আরেকটা কথাও আমি বলতে চাই হুম, দিদি, এই হুম। যে প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা বেশি হয়তো অ্যাকসেপ্ট করছি, অবশ্যই প্র্যাকটিক্যালিটিটা দরকার, কিন্তু দিদি সেই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমরা কি একটু আবেগটা একটু কমিয়ে ফেলছি না? কেন বেশ। বিয়ে পায়েল আবেগ শুনতে থাকুন আপনি। অবশ্যই ৪ টে থাকা প্রশ্ন পরপর নিয়ে হাজির হব আমরা। হুম, যেটা পায়েলের দ্বিতীয় প্রশ্ন হুম, ছিল হুম, সেটা হুম। আমি ঠিক আপনি যে আলোচনাটা করছিলেন, জলের বোতল নিয়ে একটা হুম, উদাহরণ দিতে হুম। যাচ্ছিলেন, হুম। তারপরেই এই প্রশ্নটা রাখতাম। আগে আপনার উদাহরণে ফিরব। আচ্ছা, সেটা হলো যে উনি যে প্রশ্নটা, আপনি যে প্রশ্নটা করলেন, হুম, সেই প্রশ্নের উত্তরটা এবং আমার মনে হয় আমাদের যে দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু ফোন করলেন, তার প্রশ্নের উত্তরটাও খানিকটা মার্জ করে যায়। একদম। সেটা হচ্ছে যে আমার এখন কেন বিয়ের আগ্রহটা কমে যাচ্ছে? তাতে কি আবেগ কমে যাচ্ছে? হুম, বিয়ের আগ্রহটা কিন্তু কমছে না। তাহলে এত বিয়ে হতো না, তাই না? বিয়ের আগ্রহটা তাদের মধ্যে কমছে যেখানে বিয়ের সম্পর্কে ভীতি আছে, কিংবা বিয়েতে যা যা পেতে পারি সেই সবকিছু পেয়ে যাচ্ছি বিয়ের আগেই। কোথাও কি দায়িত্ব নেওয়ার ভয় কাজ করে? ভীষণভাবে রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব বিয়ের একটা পিলারে, আমি আমি বলি বিয়েটা একটা ৪টে পিলারের মধ্যে মানে দিয়েই দাঁড়িয়ে থাকে। ৪টে পিলার থাকলে তবে একটা বিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। দায়িত্ব সেখানে সবথেকে বড় বিষয়। রেসপন্সিবিলিটি। এবার রেসপন্সিবিলিটি যদি না থাকে তাহলে তো পিছু হাঁটতে হবেই, কিচ্ছু করার নেই, পিছু হেঁটে যাবেই। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আবেগ, যদি এই আমার যে শ্রোতাবন্ধু ফোন করলেন পায়েল, আবেগকে অনেক সময় প্রাধান্য দেওয়া হচ্ছে, কিন্তু সেই আবেগটা না পরে গিয়ে আর কাজ করছে না। হুম। তখন কিন্তু সেই আবেগটাতে তাদের তখন মনে হচ্ছে এটা না করলেই ভালো হতো। হুম। এবং কোথাও গিয়ে তখন কিন্তু তারা অনেকটা ডিপ্রাইভ ফিল করছেন। এই ঘটনা যাদের সাথে ঘটছে তাদের আশেপাশে যারা থাকছে তারা কিন্তু আর বিয়েটাকে সেভাবে গ্রহণ হুম। করছে না। হুম। একটা সময় খেয়াল করতে হবে যে আমাদের কাছে কিন্তু ম্যান্ডেটরি ব্যাপারটা ছিল। বিয়ে তো করতেই হবে একটা বয়সের পর। কিন্তু এখন আমরা বাবা-মারাই, আমাদের এই প্রজন্মের মানুষরাই, আমরা খুব যে ভীষণভাবে, আমি বিয়ের একেবারেই কিন্তু বিরোধী নই। বরং আমি বিয়েকে সাপোর্ট করি। এই ইনস্টিটিউশনকে আমি সাংঘাতিকভাবে সম্মান করি। কিন্তু আমরাও অনেক লিবারাল
এই ক্ষেত্রে লিবারেল কথাটা ঠিক যায় কিনা এই ক্ষেত্রে জানি না, তবে আমরাও কিন্তু বলি যে ঠিক আছে তোমার জীবন তুমি ভাবো। কিন্তু আগেকার সময় কি বাবা মার মুখের ওপর এই কথাটা বলার সাহস ছিল আমাদের? এটা মনে হয় আমাদের একটু ভাবতে হবে। সেটা কিন্তু নয়, বিয়ের একটা বয়স মেয়েদের জন্য নির্দিষ্ট, ছেলেদের জন্য একটা নির্দিষ্ট ছিল। সেটা কিন্তু আজও আছে, কিন্তু অনেকটা কমেছে। এখন অনেক বেশি ভোকাল, ছেলেমেয়েরা বলতে পারছে না করব না। কিন্তু আগে এই অপশনটা বিয়ে করব না মানে মাথায় বাজ ভেঙে পড়া, যে একটা পরিবারে কেন বিয়ে করবে না? বিয়ে না করার কারণটা কি? তাহলে কি তোমার কোনো অসুখ আছে? তাহলে কি তোমার কোনো মনের ব্যামো আছে? এই তো ছিল প্রশ্ন। কিন্তু এখন এখনো আছে না, আছে, কিন্তু এটা অনেকটাই কমেছে। কমেছে ঠিক। অনেক। হুম। এই স্টিগমাটা থেকে কিন্তু এখন অনেকটাই বেরিয়ে এসেছে। যার জন্যই আপনার প্রশ্নের উত্তরে যেটা বলি যে বিয়েটা এই কারণে অনেকে করতে চাইছেন না এই জেনারেশন আচ্ছা, অনেক বাবা সময়। মায়ের একটা হস্তক্ষেপ আমরা দেখি, মানে হুম, ধরুন বিয়ের আগে বাবা মায়েরা হয়তো বেশি হুম, হস্তক্ষেপ করছে, হুম। সেটা বিয়ের পরেও হয়। আমরা বহু সময় শুনি যে এই হস্তক্ষেপটা দরকার কিংবা না দরকার নয়। তো বিয়ের আগে যে বাবা মায়েরা এত বেশি ছেলে মেয়েদের বিয়ে করার ব্যাপারে বা যাবতীয় ডিসিশন নেওয়ার ব্যাপারে যে এতটা হস্তক্ষেপ করে, সেটা কি কোনোভাবে এদের উপর প্রভাব ফেলতে পারে? আ দেখুন, বাবা-মার একটা কোথাও যেন নৈতিক অধিকার তৈরি হয়ে যায়। যে সন্তানকে সব ব্যাপারেই সন্তানের হস্তক্ষেপ করতে হবে। তো বিয়েটা একটা খুব বড় বিষয়। সেখানে বাবা-মা বিয়ের মতো একটা বিষয় যেখানে আ ছোট থেকে ছোট বিষয়ে বাবা-মা হস্তক্ষেপ করছেন। ঠিক কি ভুলে আমি যাচ্ছি না। সেই প্রশ্ন আমাদের নয় বা সেই উত্তরেও আমি যাচ্ছি না। কিন্তু যারা করছেন তারা তো পুরোটা জুড়েই করছেন। এবং বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাবা-মা হস্তক্ষেপ করবেন না, এটা আশাও করতে পারি না কিন্তু আমাদের সমাজে দাঁড়িয়ে। তো সেটা যেমন বিয়ের পরে গিয়ে অতিরিক্ত হস্তক্ষেপ করলে বিয়ের পরে গিয়েও সেটা অনেকটা সমস্যায় গিয়ে দাঁড়াচ্ছে। এটা তো দেখতেই পাচ্ছি। এবং যখন ম্যারিটাল থেরাপিতে আসছেন আ তখন দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় পরিবারের মানুষের একটা হস্তক্ষেপের জন্য বা তাদের সাংঘাতিক একটা ভূমিকা থাকছে দাম্পত্য জীবনে কলহ বা বোঝাপড়ার টানটা যেখানে কমে যাচ্ছে। পরের প্রশ্নে যাব। যে প্রশ্নটা আমি বলছিলাম যে হুম, যিনি আমাদের কলার ছিলেন তার হুম, সঙ্গে হুম, মিলে হুম, যাচ্ছে যে হুম, হুম, ধরুন দম্পতি বিয়ের আগে প্রি ম্যারেজ একটা কাউন্সেলিং করালো। বিয়ে হলো, দিন যাচ্ছে, স্বাভাবিকভাবে দাম্পত্য এগোচ্ছে। তাদের মধ্যে কিছু জটিলতা তৈরি হলো, জট তৈরি হলো। এই যে প্রি ম্যারেজ কাউন্সেলিংটা করানো হয়েছিল, সেটা কেউই মানল না হুম, বা একজন মানল না। যেকোনো একজন না মানলেই এটা ঘেঁটে যেতে পারে যেকোনো সময়। তো এটার তো কোনো গ্যারান্টি নেই যে আমি একটা প্রি ম্যারেজ কাউন্সেলিং করিয়ে রাখছি মানেই আমি খুব সুখী হব। নাকি এই কাউন্সেলিং বিবাহ পরবর্তীকালে যখনই যতবার আমি সমস্যায় পড়ব ততবার করাতে হবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে কি মানুষের মধ্যে বেসিক একসঙ্গে থাকতে গেলে ঝগড়া হবেই, অভিমান হবে, ভালোবাসা হবে। এই নিশ্চয়ই। বেসিক স্বাভাবিক ব্যাপারগুলোকে আমি থেরাপির মাধ্যমে আনবো? ঠিক। তাহলে তো আমাদের ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। একবার ডাক্তার দেখিয়ে নিলাম, ছোটবেলায় জন্মার পর সব যা ভ্যাকসিনগুলো নিয়ে নিলাম। তারপরে আমাদের মাথা ব্যথা হলো না, তারপরে আমাদের জ্বরও এলো না, তারপরে আমরা একটা কোনো সারা আজীবন ডাক্তার দেখালাম না। সেটা তো হয় না। জীবনের সাথে, সাথে চলতে গিয়ে তো বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন আমরা হই। তাহলে যখন আমি প্রি-ম্যারিটাল থেরাপি করছি কিন্তু কোনো সমস্যার জন্য নয়। সমস্যা যাতে পরবর্তী সময়ে বড় আকারে না আসে তার জন্য করছি। অর্থাৎ এটা একটা সমাধানের রাস্তা। তো আমি একবার প্রি-ম্যারিটাল থেরাপি করছি, তারপরে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, তারপরে আমার সমস্যা হলো, হতেই পারে। কোথাও তো এইরকমভাবে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কোথাও লিখে দেন না যে, "এই যে আপনি এলেন, আর কিন্তু আপনাকে আসতে হবে না।" এইরকম কোথাও কি লেখা থাকে? ঠিক তেমনভাবে থেরাপিতে যিনি এলেন বা যারা দুজন এলেন, তারা যে সব কথা থেরাপিস্টের মনে রেখে, রেখে চলতে পারছেন, তাও তো নয়। জীবনের পথ চলাটা তো এইরকমভাবে থেরাপির মধ্যে দিয়ে যায় না। যেমনভাবে আমার আইসক্রিম খাওয়া বারণ, আমি একটা আইসক্রিম খেয়ে ফেললাম। সমস্যা তো হবেই। আমার টনসিলটা ফুলবে, আমার গলা ব্যথা করবে। ঠিক তেমনভাবে ঝগড়া করা বারণ হয় না। অবশ্যই দাম্পত্য জীবনে এবং কি, কি থাকে আমি সেটাতেও আসবো মনীষা। হুম। সেই একটা প্রসঙ্গে আসবো। কিন্তু কি করতে হয়? প্রি-ম্যারিটাল থেরাপিতে আমাদের কি বিষয়গুলো অবলম্বন করতে হয়, ভাবতে হয়। সেটাতে একটু আমাদের আসা উচিত। তাহলে স্পষ্ট হয়ে যাবে যে বিয়ের আগে কেন থেরাপি করব? বিয়ের পরের থেরাপিটা তাহলে কি? কি হতে পারে? তো এই জায়গায় আমি বলব যে আমার যখন অসুবিধে হচ্ছে বা হতে পারে সেটার জন্য আমার একটা জেনে নেওয়া, প্রিকশন নিয়ে নেওয়া। ঠিক আছে? একটা সুরক্ষা জেনে নেওয়া যে এটা আমি এইগুলো করব।
আর এইগুলো করব না। এবারে দাম্পত্য জীবনে যাওয়ার পর শুধু তো সেই দুজন নয়, সেখানে তো অনেক মানুষ জড়িত হয়ে যাচ্ছেন। সেই যে বললাম সমাজ চলছে, সেখানে একজন মানুষ আরেকজন মানুষকে পোক করছে, তার বাড়ির লোক কিছু বলছে, ইত্যাদি নানান বিষয় আসছে, তখন দুজনের মধ্যে মনোমালিন্য হচ্ছে। অটোমেটিক্যালি যখনই মনোমালিন্য হচ্ছে, তখন কি থেরাপিটা নষ্ট হয়ে গেল? তা নয়। আসলে থেরাপির জায়গায় তারা কিন্তু সেইভাবেই গিয়েছিল। হয়তো যেটা ২ মাসে হতো, সেটা ২ বছরে গিয়ে দাঁড়াচ্ছে। বা যেটা হয়তো প্রচণ্ড পরিমাণে তার মানে ব্যাপ্তি বিশাল হতো, বা তার হয়তো পরিধি অনেক হতো, তার হয়তো মানে উচ্চ পর্যায়ে ঝগড়া হতো, সেটা হয়তো তাদের মাথাতে কোথাও থাকছে। তারা কিন্তু আস্তে, একটু ধীরে কি বলেছেন থেরাপিস্ট, সেটা কিন্তু তাদের মনের মধ্যে ঢুকে থাকছে। প্রিম্যারিটাল যে কাউন্সেলিংটা হুম, বলছেন বা থেরাপিটা বলছেন, এটা বেসিক্যালি একটা ছেলে বা একটা মেয়ে যেহেতু হুম, হুম, প্রিম্যারিটাল হুম। তাদের উপরই করা হয়। কোন কোন দিকটার উপর একটু জোর দেওয়া হয়? মানে কি কি দিকটাতে জোর দিলে তাতে মনে হয় যে না আমরা পরবর্তী জীবনটা একটু হলেও সুখে কাটাতে পারবো বা চেষ্টাটা করব? ঠিক, ঠিক। ১ম যেটা হচ্ছে যে প্রি-ম্যারিটাল থেরাপির ক্ষেত্রে দেখতে হবে বা বলতে হবে তাদেরকে, এটা বোঝাতে হবে যে এই যে যেটা প্রশ্নটা এলো যে তাহলে বারবার থেরাপি কেন? এটাই কিন্তু ১ম তাদের বলতে হবে, সমস্যা তোমাদের জীবনে আসবে না বা আপনাদের জীবনে আসবে না, এটা কিন্তু ধরে নেওয়া নয় এই থেরাপি করার। এই থেরাপির করার অর্থ হলো যে আমি কিভাবে এগুলোর সাথে ডিল করব? আমি যদি আমার হাসব্যান্ড বা আমার ওয়াইফের এই সমস্যাগুলো হয়, তার অ্যাঙ্গার ইস্যু কেমন, তার অ্যাটিটিউড কেমন, সে রাগ করলে কি ধরনের ব্যবহার করে, সে মেজাজ খারাপ করলে কি ধরনের ব্যবহার করে, সেই মানুষটা খিদে পেলেও কেমন ব্যবহার করে, কারোর খিদে পেলেও মাথা গরম হয়ে যায়, হুম। খিদে পেলেও কেমন ব্যবহার করে, তার সাথে কোপ আপ করবো কি করে, বা আমি অর্থনৈতিক দিকগুলো নিয়েও আলোচনা করব। কারণ বিয়ের আগে যে জীবনটা, আমি যদি ধরে নিলাম একটি ছেলে বা একটি মেয়ে তারা প্রেমের জীবনে রয়েছে, অর্থাৎ তাদের হয়তো তারা ভালোবাসার একটা সম্পর্কে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত এই যে অনুচ্চারিত বিষয়গুলো সেগুলো উঠে আসে না, টাকা নিয়ে আসে না, রেসপন্সিবিলিটি নিয়ে আসে না। অনেক সময় এই প্রি ম্যারিটাল থেরাপির ক্ষেত্রে না, এই জায়গাগুলোকে একটু খুলিয়ে দেওয়া, একটু বুঝিয়ে দেওয়া। ঝগড়া হবে, কিন্তু সেটা যেন আনহেলদি না হয়। আমি বারবারই একটা থেরাপিতে আমি বলে থাকি, হেলদি ঝগড়া কিন্তু দরকার। দাম্পত্য জীবনে কলহ না থাকলে সেই দাম্পত্য জীবন কিন্তু বরফ। তাই একটু কিচিরমিচির না থাকলে সেই দাম্পত্য জীবন নয় আখেরে। তাহলে বুঝতে হবে ওখানে একটা প্রলেপ আছে। না হলে সাইলেন্ট ডিভোর্সে রয়েছেন তারা, হুম। যেখানে মনোমালিন্যই নেই। যেখানে মনোমালিন্য নেই, তার মানে তো মনই নেই। মালিন্য আর কোথায়? তা সেটা কি কোনো পুরোটাই মালিন্য। হুম। হেলদি ঝগড়া যেটা বলছেন হ্যাঁ, সেটা হ্যাঁ। একজন ছেলে বা মেয়ে বুঝবে কি করে? মানে ঝগড়ার সময় তো তারা যা নয় তাই রাগের মাথায় অনেক কিছু বলে দিতে পারে। এক্সাক্টলি। কিন্তু হেলদি সেটা বোঝার উপায়টা কি? সেটা বোঝার উপায় আমরা, এটাই থেরাপির কাজ। যে ঝগড়া করলে কি, কি বিষয় নিয়ে ঝগড়া, আচ্ছা। এবং যেকোনো বিষয়ে ঝগড়া হতে পারে। কিন্তু ঝগড়া করতে গেলেই একেবারে অন্নপ্রাশন থেকে টেনে আনা কথা, সেটা না বলাই ভালো। মানে হরপ্পা মহেঞ্জোদারো না করা ভালো। একদম। হ্যাঁ, চলে যাব পরের যে প্রশ্নটা ছিল আমার কাছে। আমরা আচ্ছা। ফিরে এসেছি হুম, সম্পূর্ণ লাইভ ফেসবুক লাইভে। হুম, হুম, শুধু লাইভেই এখন আমাদের দেখা যাচ্ছে। রেডিওতে আর শোনা যাচ্ছে না। আবার ফিরবো ১০টা বেজে ১০ মিনিটে। যে প্রশ্নটা না করলেই নয়, যে আমাকে একজন প্রশ্ন করেছেন, হুম। দাম্পত্য সম্পর্ক সারা জীবন টিকিয়ে রাখতে কোন কোন ব্যাপার বা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যদি বলেন, তাহলে আমরা খুব উপকৃত হব। রবীন মণ্ডল, মহেশতলা, বাগমারি মোড় থেকে। আমার তো একটাই উত্তর, বউ যা বলছে সেটাই ঠিক কথা। বউয়ের সঙ্গে তর্ক করবেন না। দাম্পত্য টিকিয়ে রাখার সবথেকে সহজ এবং সবচেয়ে বলতে পারো যে মেড ইজি। সেটা ওকে বিয়ে করতে হবে। ও বিয়ে না করে অনেক না, কিছু তুমি কেমন বুঝতে বলছে। চুপ পারলাম। করে আছো বলো, মানে তুমি সমর্থন করছো? না সমর্থন করছি না, ওইজন্যই চুপ বলছি। করে থাকাটাই তো সমর্থনের লক্ষণ। এই যে বউ সব জানে, হ্যাঁ, হ্যাঁ। বউ ঠিক, বউয়ের সঙ্গে এটা নিয়ে তো প্রচুর মেম জোকস আমরাও বলে প্রচুর, থাকি যে প্রচুর। সোশ্যাল মিডিয়া জুড়েই দেখতে একদম, যে পাচ্ছি। বউ সব জানে, বউ হুম। যা বলছে ঠিক, এটা যদি মেনে নেওয়া যায় আর নিজে দোষ না করেও যদি সরি বলা যায়, তাহলেই তার চেয়ে দাম্পত্য সুখ। সুখের দাম্পত্য আর হয় না। এবার এই ধরনের মজা ঠাট্টাগুলোকে সঙ্গে নিয়েই আপনি যদি আরো কিছু মানে নলেজ আমাদের এর মধ্যে যোগ করতে পারেন। নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে, আবারও সেটাই বলি, সেই যে কোন সম্পর্কে বলতো যে সরি বললে পরে সম্পর্কটা তিক্ত হয়? সব সম্পর্কে সরি বলে দাও, সম্পর্ক এর থেকে মধুর হবে না, তাই না? আগে থেকেই। কিন্তু সেটা কি সব ক্ষেত্রে করা যায়?
দাম্পত্য তো নয়ই। কারণ কি, সেখানে বোধহয় সরি বলাটা সম্ভব হয় তখন থেকে যখন বিবাহিত জীবন ১৫-২০ বছর কেটে গেছে। যখন দেখেছে যে আর এই লড়াইটার কোনো মানে হয় না। সেই আবার পরের দিন সকালবেলা বেরোনো, সেই আবার কাজে যাওয়া, সেই আবার রাত্রিবেলা এই মানুষটার সাথেই থাকা। তো আবার সেই দাম্পত্য জীবনকে নিয়েই জোরুমরু করে জীবনটাকে কাটাতে হবে। তখন বোধহয় সরিটা পথ বেছে নেন এবং এটা তখন বোধহয় শুধুমাত্র সরিটার জায়গায় সাংসারিক কথা চলে আসে। হ্যাঁ, কথা বন্ধ, তারপরে হঠাৎ বাজারের ব্যাগ এগিয়ে আসছে, তারপরে আবার একদম। গতানুগতিক জীবন। মানে কতক্ষণ আর কথা বন্ধ ঠিক, থাকবে, ঠিক। একসময় কথা বলতে হচ্ছে। প্রয়োজন অনুসারে জীবনকে চালিয়ে দেখেছো নিয়ে কত যাওয়া। জানি। আ তো প্রয়োজন অনুসারে জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া। হুম। তো এই ক্ষেত্রে কি, যেটা তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নের উত্তরে এটা বলাই যায় যে দাম্পত্য জীবনকে যিনি আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, হুম। সবথেকে বড় তো বিষয় রেসপনসিবিলিটি এটা। অবশ্যই ভালোবাসা, কেয়ারিং। একজন মানুষের মধ্যে যদি কেয়ারিং অ্যাটিটিউড না থাকে, তাহলে সত্যি কথা বলতে সেখানে কিন্তু দাম্পত্য জীবন অনেকটাই ফিকে হয়ে যায়। আমার পাশে যে মানুষটি রয়েছে তাকে কেয়ার করাটাও কিন্তু আমার একটা দারুণ একটা আ বৈশিষ্ট্য। আমার চারিত্রিক বৈশিষ্ট্য, একটা সুন্দর বৈশিষ্ট্য। দেখবে যে, যে মানুষটা আমাকে কেয়ার করছে বা আমার পাশে খুব কেয়ারিং, তাকে আমাদের সব জায়গায় ভাল লাগে। তাহলে দাম্পত্য জীবনকে আলাদা করে দেখে সেখানে এটাকে খুব হেভি করে দেওয়ার দরকার নেই। কেয়ারিং পার্সোনালিটি থাকলে পরে সে তার স্ত্রীকেও কেয়ার করবে, সে তার স্বামীকেও কেয়ার করবে, সে তার বাড়ির লোককেও কেয়ার করবে, সে তার সন্তানকেও কেয়ার করবে। কিন্তু এই কেয়ারিং পার্সোনালিটিটার অভাবেই বা মানে দাম্পত্য জীবনের বেশি যে কেসগুলো হ্যান্ডেল করি, সেখানে কিন্তু মানুষ যেমন অনেক বড় অভিযোগ নিয়ে আসেন, ঠিক তেমনভাবে কিন্তু আবার খুব ছোট, ছোট অভিযোগ, খুব ছোট অভিমান নিয়েও তারা আসেন। হ্যাঁ, আমি এক্ষেত্রে যেটা তুমি বললে যে অনেক উদাহরণ আমি দেখেছি যে আ শুধু কেয়ারিং এর অভাবে একজন মানুষ যত্নশীল হয়নি তার ওয়াইফের প্রতি, সেই ওয়াইফ কিন্তু ধীরে, ধীরে সরতে, সরতে যেহেতু ইমোশনাল ব্যাপারটা নারীদের মধ্যে একটু বেশি। সেই ক্ষেত্রে মনস্তাত্ত্বিক দিক থেকে দেখতে গেলে যে ইমোশন, আবেগটা অনেক বেশি কাজ করে একটা মহিলার একটা পুরুষের তুলনায়। তার মানে পুরুষেরও ইমোশন নেই সেটা কিন্তু না, নয়। না, প্রশ্নই কিন্তু আসছে না। নিশ্চয়ই অবশ্যই আছে। নারীদের একটু বেশি করে সেই ক্ষেত্রে। তখন যখন একজন মানুষের কাছ থেকে সেই কেয়ারিংটা হয়তো ততোধিকও না, মিনিমামটুকু পাচ্ছি না, তখন কিন্তু সেই মানুষটা হয়তো ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন না সঙ্গীকে, কিন্তু কোথাও থেমে যাচ্ছেন। হুম। কোথাও চুপ হয়ে যাচ্ছেন, কোথাও খুব নিজেকে গুটিয়ে নিচ্ছেন। তাই কেয়ারিংটা আমার মনে হয় ভালোবাসার ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে, বাবা-মার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে কেয়ারিংটা খুব একটা বড় পয়েন্ট অ্যাড করে। তার সাথে রেসপনসিবিলিটি, দায়িত্ব যেটা নিয়ে আমরা একটু আগেই বললাম। রেসপনসিবিলিটি ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। আজকে যদি ৯:৩০ সময় আমাদের এই টেলিকাস্টটা শুরু হওয়ার কথা ছিল বা হয়েছে, সেটা যদি রেসপন্সিবিলিটি না নিয়ে তুমি আমি শুরু না করতাম, তাহলে কি এটা হতো? একদম। তাহলে রেসপন্সিবিলিটিটা কিন্তু আমাদের, এটা কিন্তু একটা প্যারেন্টিং এর একটা বড় জায়গা যেখানে আমাদের সন্তানদের প্রথমেই শিখিয়ে দিতে হয় রেসপন্সিবিলিটি এবং দিতে হয়, এবং সন্তানরা কিন্তু সেক্ষেত্রে শিখে নেয় বাবা মার থেকে। বাবা মাকে দেখেও রেসপন্সিবিলিটিটা জানতে বুঝতে শিখে যায়। তো দাম্পত্য জীবনে রেসপন্সিবিলিটি একটা পিলার। তাহলে কেয়ারিং বললাম, রেসপন্সিবিলিটি বললাম, এবং তার সাথে রয়েছে ট্রাস্ট, বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে সেই দাম্পত্য জীবন তো সবসময় নড়ছে, হুম। টলমল। সেখানে একজন বিশ্বাস ভঙ্গ করছেন, আরেকজন কিছুদিন পরে গিয়ে আবার বিশ্বাস ভঙ্গ করছেন। কারণ তিনি রাখেননি। আবার তিনি রাখছেন না, আবার আরেকজন রাখছে না, অপরপক্ষ রাখছে না। বিশ্বাস না থাকলে তাহলে ওই বাড়িটা যদি একটা পিলার কম থাকে, কেমন হবে? যেকোনো সময় ভেঙে ভেঙে পড়ে। পড়ার আশঙ্কা থাকে। আরেকটা বড় বিষয়, সেটা তো আমার মনে হয় দাম্পত্য জীবনে সবথেকে বড় বিষয় রেসপেক্ট। হুম। একদম। সম্মান যদি না থাকে, পার্টনারকে যদি আমি সম্মান করতে না পারি, তাহলে আমার মনে হয় বিবাহিত জীবনে প্রবেশ না করা ভালো। এবং ঠিক। এটা কিন্তু কোথাও গিয়ে ইয়াং জেনারেশনের কাছে এই ব্যাপারগুলোর সবটাই ইয়াং জেনারেশন এখন খুব সুন্দর করে, আমি যখন প্রিম্যারিটাল থেরাপি করি আমি দেখতে পাই যে তারা খুব সুন্দর করে এই বিষয়গুলো বোঝেন যে আমি খুব একটা রেসপন্সিবল নই, আমি না বিয়েটাতে এগোতে চাইছি না, কিন্তু ও প্রেশার করছে বা ও চাইছে, কি করা যায় বলুন তো, বা কি করে এটাকে কোপ আপ করবো। তাই এই রেসপন্সিবিলিটি, রেসপেক্ট এবং কেয়ার, তার সাথে ট্রাস্ট, এগুলো নিয়েই কিন্তু দাম্পত্য সুন্দর বা
একটা ভালো হতে পারে। আদর্শ দাম্পত্য বলে কিছু হয় না। এটাও ঠিক। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, হুম, মানে হুম। ধরুন আমরা তো একটা ফোন আছে, আমরা আগে ফোনটা নিয়ে নিই বরং। আচ্ছা, হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাইছি। কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমি ধুলাগড়ি ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি। বলুন। প্রি ম্যারেজ কাউন্সেলিং অর্থাৎ বিয়ের আগে একটা কাউন্সেলিং করে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটাই তো মানে ধরে দিচ্ছে। হুম, হুম। হুম। অর্থাৎ রেজিস্ট্রি এরকম ব্যাপার। হুম, হুম। তা বর্তমানে যেটা দেখা যাচ্ছে, প্রচুর ওই দাম্পত্য জীবনের মধ্যে নারীরা যদি মানে অর্থাৎ মহিলারা যদি কোনো সময় সাংসারিক দিক থেকে অসহযোগিতা বা যে কোনো হুম, বিষয়ে যদি হুম। কোনো সমস্যা হয়, তারা আইনের দ্বারস্থ হচ্ছেন এবং তাদের জন্য অবাধে দ্বার প্রচুর খোলা থাকছে। হুম, হুম, হুম। ঠিক, এবং ঠিক। সেটা আইনের মাধ্যমে চলে যাচ্ছে, ডিভোর্সের জায়গা পৌঁছে যাচ্ছে। এমনও কিছু বিষয় আছে যেটা আমাদের কাউন্সিলিং এর মধ্যে এসে পড়ে না। তো বহু পুরুষ, অর্থাৎ বহু ছেলে নীরবে চার দেয়ালের মধ্যে একটা নারীর থেকে সে কিন্তু নির্যাতিত হচ্ছে। অর্থাৎ সে সেটা কিন্তু প্রকাশ করতে পারছে না। হুম, হুম। কারণ সেখানে তাকে একটা নারী, সে তো বাবা মা তার পরিবার ছেড়ে একটা পরিবারে সে এককভাবে মানে অধিষ্ঠান হয়েছেন উনি। আর একটা পুরুষ, সে তো তার বাবা মা পরিবার পরিজনকে নিয়ে, তাকে সঙ্গে নিয়ে একটা পরিবার তৈরি হচ্ছে। তা এইখানে একটা ছেলে, সে তো কোন দিকে সে তার মানসিকতাটাতে বিচরণ করবে? তার বা আত্মীয় স্বজন পরিবার, বাবা মা, এরকম একটা ব্যাপার আছে। একটা মেয়েকে সে অন্য পরিবার থেকে, তার একটা হুম, দায়িত্ব হুম। বর্তায়। তা সে কাজেই সে নীরবে এই নির্যাতনটা সহ্য করে। তা এর জন্য কি কোনো আইনি ব্যবস্থা যদি থাকে, যদি ম্যাডাম একটু বলেন। আমি একটু ব্যাপারটার বিষয়ে আগ্রহ জানতে চাইছি। বেশ। দেখুন, বহু পুরুষ আছে। বেশ একদম ঠিক, শুনতে থাকুন আপনি। ঠিক। হুম। আমরা কি এই প্রশ্নের উত্তরটা দিয়ে নেব? হ্যাঁ। দিন। হ্যাঁ, একদম আপনি ঠিক বলেছেন। নির্যাতন নারী-পুরুষ নির্বিশেষেই হয়। শুধু নারীর হয়েছে বা হয় বা হবে তা নয়, পুরুষেরও হয়, আগেও হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনেও হয়তো হবে। মানুষ যতদিন না মানুষ হয়ে উঠতে পারবে ততদিন মানে অত্যাচার তো চলতেই থাকবে। সেটা নারী-পুরুষ নির্বিশেষে। কোথাও কোনো সময় সমাজে দেখা যায় যে নারীর নির্যাতন বেশি, কখনো বা পুরুষের কম বা কখনো পুরুষের বেশি, নারীর কম বা বেশি। এই একটা রেশিও চলতে থাকে। কিন্তু এইরকম অনেক আইনি পথ খোলা আছে। আপনি যদি একটু সার্চ করেন, আপনি দেখতে পাবেন পুরুষদের জন্য হেল্পলাইন কিন্তু রয়েছে, যেখানে তারা যে অত্যাচারিত হচ্ছে সেটার জন্য কিন্তু তারা বিচার পাবেন বা সেটা নিয়ে তারা কথা বলতে পারবেন। এইরকম অনেক হেল্পলাইন আছে খোলা। অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা একদম সুন্দর করে তারা দিয়ে দিতে পারবে। তবে অত্যাচার সব জায়গায় হয়, এখানে নারীর কোনো ব্যাপার নেই। আর সবথেকে বড় কথা, এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আমি এটা সবাইকেই বলতে চাই, নারী পুরুষ এটা আলাদা করে দেখার সময় কিন্তু আর নয় আমাদের। আমরা মানুষ হিসেবে না আগে দেখতে শুরু করি, তাহলে আমাদের সমস্যাটা অনেকটা কমে যাবে। সোশ্যাল স্টিগমা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, নানান ধরনের যে স্টিগমাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, এবং আমরা নারী পুরুষ ব্যাপারটার মধ্যে না এই নিজেদের মধ্যে লড়াইটা বন্ধ করতে হবে যে নারী অত্যাচার হচ্ছে না পুরুষ অত্যাচার হচ্ছে না, নারীও অত্যাচার হচ্ছে। অনেক আমার দেখা এইরকম থেরাপিতে এসছেন যে পুরুষ দিনের পর দিন অত্যাচারিত আমরা হয়েছেন। মধুরিতু বাহার, সে আবার একটু অন্যরকম কথা বলেছে যে বিয়ে একটা পুরুষতান্ত্রিক প্রতিষ্ঠান, তাতে নারীরই ত্যাগের নিয়ম, তাই বিয়ে তার কাছে খুব আনপ্যারালাল একটা হুম, হুম, প্রতিষ্ঠান, এরকম একটা মত। হুম। তাপস সেনাপতি, তিনিও খুব সুন্দর লাগছে জানিয়েছেন। যাদবেন্দ্র পণ্ডা, অতিথি এবং আমাদের দুজনকেই ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠান ভালো লাগছে। চলে যাবো। হ্যাঁ, যে অনেক প্রশ্নটা ধন্যবাদ। হুম। হ্যাঁ, আপনার প্রসঙ্গক্রমে একটু জানিয়ে দিই, আমাদের মধ্যে আজ আছেন সঙ্গে স্পেশালিস্টে মনস্তত্ত্ববিদ, প্রখ্যাত মনস্তত্ত্ববিদ মনিকা আচার্য। আজকের বিষয় দাম্পত্যে বোঝাপড়া। এই নিয়ে অনেক প্রশ্ন আসছে, বন্ধুরা করছেন, এবং দিদির কাছে একটা বিষয় যে প্রসঙ্গে হুম, আসছিলাম হুম, জানতে হুম, চাইবো, সেটা হচ্ছে আমরা বিবাহ পূর্ববর্তী যে কাউন্সেলিং হুম, এর কথা হুম, বলছেন, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে হুম, আপনারা তাদের সচেতন করে দেন, একটু অ্যালার্ট করে দেওয়া হুম। কিভাবে চলবে কিভাবে চলবে না, কিন্তু তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের কিছু টেস্ট, ব্লাড টেস্টের কথা আমরা বলেন, নিশ্চয়ই আপনারা একদম, বলেন। একদম। তো একটা জিনিস শুধু জানতে ইচ্ছে করে যে ধরুন যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ,
তারা কোনোভাবে এলো, কিন্তু ব্লাড ম্যাচিং যেটা আপনারা দেখেন সেটা কোনোভাবে মিসম্যাচ করছে বা কোনোভাবে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের পরামর্শ তাদের দেওয়া হয়? প্রথম কথা হচ্ছে ব্লাড টেস্টটা দেখার বিষয়টা আমরা দেখি না এটা। আমরা মন টেস্টের বিষয়টা দেখি। হুম। হ্যাঁ, এবং আগামী দিনে এই দুটো মন যায় কিনা, একসাথে এক পথে তারা যে হাঁটতে পারবে কিনা সেটাই আমরা দেখি। এটাই আমাদের কাজের পরিধি। কিন্তু যদি সেক্ষেত্রে ব্লাড টেস্টে রিপোর্ট আপনি যেটা বললেন, সেই অনুযায়ী যদি না মেলে, সেটা নিয়ে অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ করতে হবে যতদূর যে তাহলে কি করা যেতে যতদূর পারে। আমার জানার হুম, পরিধি আর কি, সেটা হলো যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা হুম, দেখা হয়। হ্যাঁ, হুম। একদম। যদি দুজনেই ক্যারিয়ার হয় তাতে বিয়ে করতে কোনো অসুবিধে থাকে না, সেক্ষেত্রে ইস্যু নেওয়ার একদম, সেটা তো সবার হ্যাঁ, প্রবলেম মোটামুটি হয়, সেটা জানি। তারা নিজেরা হুম, ঠিক করে নেয়, তারা অ্যাডাপ্ট করতে পারে তাদের। না, ঠিক। এই বিষয়টা আমাদের কম বেশি জানা। আমি হুম বলছি মিসম্যাচ হয়তো হুম। কোনোভাবে দুজনের যা রক্তের গ্রুপ তাতে হয়তো বিয়ে করলে বিবাহ পরবর্তী সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যাই। এই কারণেই তো মূলত ব্লাড টেস্ট। হ্যাঁ, তো সেই সমস্যা থাকলে তাদেরকে এনকারেজ করা হয় যে হ্যাঁ, কারণ ধরো সন্তান ধারণের ক্ষেত্রে যদি সেক্ষেত্রে। সমস্যা হয়, হুম। তাদের সেটা ডিসিশন, তারা ইস্যু নেবে কি নেবে না বা দত্তক নেবে কিনা, ঠিক। তাতে তো দুটো মানুষের একসঙ্গে না, থাকতে আমি কোনো দিদির কাছে সমস্যা নেই। এটাই প্রশ্ন যে আপনারা কি তাদের উৎসাহিত করেন যে ঠিক আছে আপনারা এগিয়ে যান, বাকিটা আচ্ছা, তো এই বেশ। ব্যাপারটা নিয়ে প্রশ্নটা ছিল। প্রথমত হচ্ছে উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই আমরা করি না। আচ্ছা। এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ কিন্তু আমাদের মানে পরিধিটা, কাজের পরিধিটা কিন্তু যে আপনার বিয়ে করুন বা হাততালি দিয়ে বিয়ে করতে পাঠালাম না, তা নয়। বিয়ে করলে কি, কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হতে পারি বা কি, কি ধরনের আমরা প্রিকশন নিতে পারি, এই কাজের জায়গাটা আমাদের। এবার ধরুন আপনার প্রশ্নের অনুযায়ী যে ব্লাড গ্রুপটা মিলছে না বা তাদের মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে এটা ভাবানো যেতে পারে যে অপশন আমরা কি, কি পেতে পারি। বেশ। হ্যাঁ, বিয়ে করলে সন্তান ধারণের অপশন কি হতে পারে? সেটা কি অন্য কোনো পদ্ধতি হতে পারে? অথবা বিয়ে না করে কি একসাথে পথ চলা হতে পারে? বিভিন্ন ধরনের সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাবনা থাকে। কিন্তু কোনোভাবেই আমরা এই উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই কোনোটাই না। করার ব্যাপার থাকে যে না। প্রশ্নটা এরপর যাবই, না হুম, গেলে অন্যায় হবে, তা হলো ধরুন দেখাশোনা করে বিয়ে হুম, বা প্রেমের বিয়ে, যাই বলি না কেন আমরা। হুম, হুম, বিয়ের আগে বেসিক্যালি এই যে বলেন না যে হাজার কথা না হলে বিয়ে হয় না, ঠিক। আমাদের একটা কনসেপ্টই আছে। হুম, তো সেই কনসেপ্ট থেকে জিজ্ঞেস করছি যে একটা বিয়ে দুটো পরিবারের মধ্যে কথাবার্তা হচ্ছে, হুম। সেটা হতেই পারে যে দেখাশোনা করে বিয়ে, একটা পাকা কথা, বা প্রেমের বিয়ে। এই পাকা কথা হওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে? প্রথম কথা হচ্ছে পাকা কথা ব্যাপারটাই খুব কাঁচা কথা। পাকা কথাতে কিচ্ছু কথা হয় না। পাকা কথাতে বিয়ে করতে আসবে কখন, লগ্ন হবে কখন, যদি অ্যারেঞ্জ ম্যারেজটা হিসেবে ধরি। তাহলে সেক্ষেত্রে পাকা কথা কি সত্যি সেভাবে পাকা হয় কিছু হুম। মানে কথা? আমাদের প্রশ্নটা যদি আরেকটু ইলাবোরেট করে হুম, বলি, হুম, যে একটা বিয়ে ঠিক হচ্ছে দুটো বাড়ি থেকে, সেটা প্রেমের হতে পারে, সেটা মানে হুম, ছাড়পত্র পাচ্ছে বা হুম, শিলমোহর পাচ্ছে। বিয়ের আগেই এই দুটি পরিবারের মধ্যে বা দুটি ছেলেমেয়ের মধ্যে গার্জিয়ানরা হুম। মোটামুটি কি কি দেখবেন যাতে বুঝতে পারবেন এরা ভালো থাকবে, এটা ঠিক। যদি একটু বলে দেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভালো থাকার দিকটা তো প্রথম যাদের দেখতে হবে সেটা হচ্ছে পাত্রপাত্রী। অর্থাৎ ছেলে-মেয়ে দুজনে দেখে নেবে যে আমরা ভালো থাকতে পারি কিনা। এটা ফার্স্ট প্রায়োরিটি। তারপরে বাবা-মাদের মধ্যে কি কথা হবে সেটা এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের দুজনের পরিবারের মিলছে কতটা। দুজনের পরিবারের সবটুকু মিলবে এই আশাই করা উচিত নয়। কারণ দুটো পরিবারই তো আলাদা। দুটো পরিবারের মানুষ আলাদা। তাদের ভাবনা চিন্তা আলাদা। তাদের কালচার আলাদা। খাওয়া, ওঠা, পড়া, বসা, বিভিন্ন রুটিন সবকিছু ডিফারেন্ট ধরে নিচ্ছি। কারণ দুটো পরিবার আলাদা। তো সেক্ষেত্রে কিছুটা হলেও কম্প্রোমাইজ করার জায়গাটা, বোঝাপড়ার জায়গাটা যেটা দিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটা শুরু হয়েছে, যে নামকরণ দিয়ে, সেই বোঝাপড়াটা কতটা করা সম্ভব হয়, কতটা অ্যাডজাস্ট করতে পারবে, সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুপক্ষই কতটা অ্যাডজাস্ট করতে পারছে, কতটা বুঝতে পারছে একে অপরকে, বা দুটো পরিবার কিভাবে একটা কম্প্রোমাইজে আসতে পারছে। কেউ যদি বলে দিল যে না বিয়ের পর আর আসতেই পারবে না, মেয়ে তার বাপের বাড়িতে যেতেই পারবে না, এইরকম একটা রিজিডনেস রইল, বা চাকরিই করতে পারবে না। অনেক ক্ষেত্রে যেগুলো সামাজিকভাবে আসে, অনেক সময় এই প্রশ্ন নিয়েও আমি দেখেছি প্রি ম্যারিটাল থেরাপিতে, যে আমি চাই চাকরি করতে কিন্তু কিছুতেই এই বিয়েটা করলে, আমি এই মানুষটাকে ভালোবাসি কিন্তু এই বিয়েটা করলে আমাকে চাকরিটা ছাড়তে হবে। তাহলে আমি কোন পথটা নেব? আমি তাহলে কি করব? তাহলে আমার কি করা উচিত? এই যে প্রশ্নটার সম্মুখীন হয়েছি, এগুলোকে আমাদের আগে ভেবে বুঝে
তারপরে এই যে একটু আগে বললাম না ইনফর্ম চয়েস, এখন সেটাই কিন্তু আবার ঘুরে এসে আমরা দাঁড়াচ্ছি এখন অনেক বেশি বুদ্ধি করে বিবেচনা করে বিয়ে হচ্ছে এবং বাড়ির লোকদেরও এটা দেখা। এবং জানো তো একটা বিষয় এটা বলবো, যতই দেখা হোক না কেন সংসার করতে গেলে হুম। বিষয়টা কিন্তু চিত্রটা একেবারেই পরিবর্তন হয়ে যায়। তাহলে পাকা কথায় এত মিষ্টি, বিয়ের পর এত তেতো কেন? হুম। তাই তো? তাহলে আসলে বিয়ের আগে যে চিত্রটা, এটা তো মনস্তত্ত্ব। যে চিত্রটা আমরা আমাদের যে ফেসটা আমরা শো করি, আমাদের শ্যাডোটা তো আলাদা থাকে। বিয়ের পরে তো সেই শ্যাডোটার সম্মুখীন আমরা হই। অর্থাৎ মানুষের আসল চিত্রটা, আসল বৈশিষ্ট্যগুলো তো আসে। সেক্ষেত্রে শাশুড়ি সে কিছুদিন পরে একটা জায়গায় সংসারে করতে গিয়ে দেখছে যে তার বৌমার সাথে বা জামাইয়ের সাথে এই অ্যাডজাস্টমেন্টগুলো হচ্ছে না। যেগুলো পাকা কথায় অনুচ্চারিত থেকে যায় সর্বদা সর্বকালীনভাবে। হুম। কখনোই সেগুলো নিয়ে কথা হয় না এবং সেটা কথা হওয়ার জায়গাও নয়। সেটা জীবনে, ব্যবহারিক জীবনে, প্রাত্যহিক জীবনে সেগুলো উঠে আসে। সেই সমস্যাগুলোর মধ্যে দিয়েই আমরা যাই এবং তখন কিন্তু আর সেই আগে সেই দিনে তুমি কি বলেছিলে সেই রেফারেন্স টেনে আর খুব একটা কাজ হয় বলে মনে হয় না। আচ্ছা, শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে হ্যাঁ। অনেকক্ষণ ধরে টেলিফোনে। কে রয়েছেন? 22488085 এ। নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম ধুলাগড়ি ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি। তো বিষয়টা আমার সম্বন্ধে কিছু শোনা হলো না, তো সেই সময় খবর হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক তা আছে। আমি কি আচ্ছা। বিষয়টাকে আরেকবার আপনার করতে প্রশ্নটা পারি? আরেকবার একটু আরেকবার বলুন প্রশ্নটা সংক্ষেপে, আমরা দিদির কাছে নিয়ে আমি যাচ্ছি। প্রশ্নটা আমার আমার মনে জানা আছে। আছে। ঠিক হ্যাঁ, আছে, আপনি আপনি শুনতে শুনতে থাকুন। শুনতে থাকুন। হ্যাঁ, আমরা প্রশ্নের উত্তরটা আমি দিয়ে নিই। হুম। সেটা হলো যে আপনাকে বলার, এই পুরুষরা যখন অত্যাচারিত হচ্ছে তাদের জন্য কোনো প্ল্যাটফর্ম কি আছে যেখানে মেয়েরা অত্যাচারিত হলে এখন অনেক রকম আইন আছে? প্রথম কথা হচ্ছে হ্যাঁ আছে। আপনি একটু সার্চ করে দেখুন, বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে যেখানে পুরুষরা তাদের কণ্ঠস্বরকে যথেষ্ট রকমভাবে এখন রেজ করতে পারছেন, তারা বলতে পারছেন, তাদের বলার জায়গা রয়েছে এবং অত্যাচার নারী পুরুষ নির্বিশেষে আজকে নয় দাদা, সারা জীবন হয়ে এসেছে আমাদের সমাজে। আগে মনে হতো যে না শুধু পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজেও পুরুষ শোষিত হয়েছে। এই নিদর্শন আমাদের কাছে আছে, ছিল, আগামী দিনে চাই না থাকুক তবু হয়তো থাকবে। তাই পুরুষরা কিছু কিছু জায়গায় শোষিত হয়, নারীরাও শোষিত হয়। নারীদের জন্য যেমন হেল্পলাইন রয়েছে, পুরুষদের জন্যও রয়েছে, সেটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, ফিরে আসি। চলে যাব পরের আরেকটা প্রশ্নে, যে এই যে মেলামেশার সময় হুম। এখন তো কোনো ম্যারেজই আর ছাদনাতলায় গিয়ে দেখা হয় না। হুম। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজই হয় একরকম, বা অ্যারেঞ্জ ম্যারেজ একটু বিস্তারিতভাবে হয় হুম। যে একটা কথা হচ্ছে, তারপর তারা দেখা করছে, কয়েকটা ডেটে যাচ্ছে বা আলাদা করে সিনেমা দেখছে, থিয়েটার দেখছে, ঠিক। এটা বন্ধুত্ব তৈরি হুম, হচ্ছে, তারপর হুম। তারা বিয়ে করছে। এবং এই অ্যারেঞ্জ ম্যারেজ কথাবার্তা হওয়া এবং বিয়ে হওয়া বেশিরভাগ ক্ষেত্রেই এখন তার যে গ্যাপটা, এই গ্যাপে একটা বন্ধুত্ব এবং টানও তৈরি হয়। ঠিক। এই যখন মেলামেশা তারা করছে, তাদের মোটামুটি বিয়ের কথা হয়ে গেছে, তারা জানে আমি এই মানুষটিকেই ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে হুম, পাবো। হুম। এটা আমি এই জন্য প্রেমিকাদের সরিয়েই রাখছি, কারণ সেখানে নিশ্চয়তা সবসময় থাকে না। কিন্তু যেখানে বিয়ের কথাবার্তা এগোচ্ছে একই সঙ্গে এবং মেলামেশাও চলছে, এই যে কোর্টশিপটা, হুম, যে কোর্টশিপটা আমরা বলি প্রি ম্যারেজ কোর্টশিপ, হুম। এই প্রি ম্যারেজ কোর্টশিপে একটি ছেলে এবং একটি মেয়ে দুজনের মধ্যে মূলত কি দেখবে? মূলত দেখবে, ওই আবারও ফিরে আসি, যেটা পরেও দেখবে, আগেও দেখবে, সেটা হচ্ছে যে এই মানুষটির রেসপন্সিবিলিটি কতটা, সে কতটা রেসপন্সিবল। আর দেখবে কি, আর দেখবে হচ্ছে যে ছোট্ট ছোট বিষয়গুলো, সোশ্যাল মিডিয়া জুড়ে যে কেয়ারিং দেখায় সেই কেয়ারিংটা কিন্তু কেয়ারিং নয়। সেটাকে অনেক বেশি আমাদেরকে একটা হ্যালুসিনেশন করানো হয়। মানে এই ভাষাটা এখানে এই কারণে দিলাম, ফ্যান্টাসি জগতে নিয়ে চলে যাওয়া হয় যে এই রকম করলে তবেই বোধহয় কেয়ারিং পার্টনার বোঝায় বা এই রকম হতে হবে আমার হাজবেন্ড। আমি কিন্তু এই রকম প্রচুর কেস হ্যান্ডেল করি যেখানে শুধু সোশ্যাল মিডিয়া দ্বারা ইনফ্লুয়েন্স, যে আমার হাজবেন্ড তো ওই রকম নয় বা আমার ওয়াইফ তো এরকম নয় যে সে এইরকমভাবে আমাকে ভালোবাসবে, এইরকমভাবে ঘন্টায় ঘন্টায় ফোন করবে। তাহলে সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা রয়েছে সেটাই আদর্শ পার্টনার, সেটাই তার চিত্র। না, সেটা তো প্রথমত নয়। দেখতে হবে যে সেই মানুষটার সাথে আমার বন্ডিং কতটা হচ্ছে এবং সেই বন্ডিং কিন্তু শুধুমাত্র তোমার সাথে আমার কফি ম্যাচ করে না, সেটা নয়।
তুমি কফি খাও, আমি চা খেতে পারি, তাতে কোনো আপত্তি নেই, 2 কাপ করে নিতে কোথাও অসুবিধা হবে না। কিন্তু তুমি আমাকে কতটা রেসপেক্ট করছো, আমি তোমাকে কতটা রেসপেক্ট করতে পারছি, এবং রেসপেক্ট তো কখনোই শাসন করে হয় না, বকে একতরফাও হয় না, হয় না। ওটা তো একদম স্পন্টিনিয়াস আসতে হয়। আমার ওই মানুষটার প্রতি কতটা রেসপেক্ট আসছে, কতটা আমি বুঝতে পারছি তাকে সম্মান করার যোগ্য তিনি, সেইখানেই কিন্তু তৈরি হয়ে যায় পথ চলাটার। তারপরে গিয়ে কিন্তু এরকমও দেখা গেছে যে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, তারপরেও কিন্তু বিয়ে হুম। ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল এবং এটাও দেখা গেছে যে হয়তো দীর্ঘ 8-10 বছর প্রেমের জীবন তারা অতিবাহিত করেছে, তারপরে বিয়ের সময় গিয়ে মনে হয়েছে যে না, হয়তো বন্ধু হিসেবে ভালো ছিল, পার্টনার হিসেবে সেভাবে খুব একটা মনে হচ্ছে না যে এই মানুষটাকে নিয়ে পথ চলা যাবে। আপনার এই উত্তরটা শুনেই যে প্রশ্নটা এই উত্তর থেকে উঠে আসছে, হুম হুম রেড ফ্ল্যাগ। হুম এখন এই রেড ফ্ল্যাগ নিয়ে আমরা প্রচুর কথা বলি, যে রেড ফ্ল্যাগ দেখলে সচেতন হন, এটাই রেড ফ্ল্যাগ হুম একটা হুম মানুষকে। রেড ফ্ল্যাগ গুলো কি, আমরা কি দেখলে বুঝবো যে এগুলো রেড ফ্ল্যাগ? খুব সূক্ষ্ম সূক্ষ্ম রেড ফ্ল্যাগ কিন্তু মানুষের চরিত্রে ছড়িয়ে থাকে। ভীষণ ভীষণ। এবং সূক্ষ্ম সূক্ষ্ম রেড ফ্ল্যাগগুলো বোঝা তখনই যায় যখন আবার একসাথে থাকা হয়। 24x7 না থাকলে রেড ফ্ল্যাগ, সূক্ষ্ম রেড ফ্ল্যাগগুলো ধরা যায় না। আচ্ছা, রেড কিন্তু ফ্ল্যাগ বিষয়টা কি একবার ক্লিয়ার করে দেবেন? হ্যাঁ, মানে আমাদের নিশ্চয়ই হ্যাঁ। নিশ্চয়ই। রেড ফ্ল্যাগ বিষয়টা হচ্ছে যে কি দেখে আমরা পরিষ্কার আমার গাড়িটাকে আটকে দেব, যেটা একদম সিগন্যাল রেড, আমরা রেড সিগন্যালে কি করি, যাই না, আমার গাড়িটা আটকে যায়। তাই রেড ফ্ল্যাগটাও তাই, যে এই বিষয়টার মধ্যে আমি আর যাবই না। আমার কাছে একটা অশনি সংকেত এটা, যে আমার এখানে গেলে, এই সম্পর্কে গেলে কিন্তু আমি খুব একটা ভালো থাকতে পারবো না। তখন অটোমেটিক্যালি আমাকে কি করতে হবে, আমি রেড ফ্ল্যাগগুলোকে নির্বাচন করব, বুঝবো। এবং এটাও কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমি যেটা রেড ফ্ল্যাগ ভাবছি, আদপেও সেটা রেড ফ্ল্যাগ নয়। সেটা কিন্তু অনেক সময় গিয়ে দেখা গেছে যে না, এটা হয়তো একটা ভালো। যেমন একটি মানুষকে দেখে মনে হচ্ছে যে সে প্রচণ্ড ইন্ট্রোভার্ট, সে কথা বলে না। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে এরকম রেড ফ্ল্যাগ দেখেও যখন তারা বিবাহিত জীবনে হয়তো গেছে, সেই মানুষটির মনে হয়েছে এটি রেড ফ্ল্যাগ। তারপর দেখেছে না, সত্যিই মানুষটির একটা অদ্ভুত সুন্দর পার্সোনালিটি আছে, যে তার বউয়ের সাথেই খুব ভালো করে থাকতে পারে, সেটা কিন্তু তখন তার কাছে গ্রিন ফ্ল্যাগ হয়ে যাচ্ছে। তাই রেড ফ্ল্যাগগুলো সর্বদা যে সবসময় রেড ফ্ল্যাগ হিসেবেই থাকে তা নয়। তবে বেসিক কিছু রেড ফ্ল্যাগ হচ্ছে, যেমন অত্যন্ত বেশি কোনো কিছুতে, যেমন কোনো সাবস্টেন্স অ্যাডিকশন, অ্যালকোহল হতে পারে, নানান ধরনের অ্যাডিকশন হতে পারে, সেটা একটা রেড ফ্ল্যাগ। বিভিন্ন সম্পর্কে জড়িয়ে ফেলা একটা রেড ফ্ল্যাগ। কথায় কথায় খুব বাজেভাবে ডিসরেসপেক্টফুল অ্যাটিটিউড করা, রেড ফ্ল্যাগ ডেফিনেটলি। এমন কথা হয়তো তাকে বলছে যা তার মনের ভেতরে এতটাই ক্ষত করছে যে সেই ক্ষতস্থান সারাতে তাকে 1.5-2 মাস লেগে যাচ্ছে। সেটা কিন্তু ভয়ঙ্কর রেড ফ্ল্যাগ, কারণ এখান থেকেই কিন্তু আইস ওয়াল তৈরি হয়, একটা একটা ঠান্ডা বরফ, যেখানে, যেটা আমরা বলি যে সাইলেন্ট ডিভোর্স। একদম শিথিলতা, বিয়ের মধ্যে একদম শিথিলতা কাজ আমার দেখে মনে হচ্ছে ঠিক আছে, এদের তো চলে যাচ্ছে। এইরকমও দেখেছি বিয়ের 30 বছর পরে যখন আমার কাছে এসেছেন, যে আমি আর থাকতে চাই না। অনেক থেকেছি, এবার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর কিসের টানে থাকবো, শুধু তো ছেলে মেয়ের জন্য থেকেছি, আর আমি থাকতে চাই না। যেগুলো যেগুলো ছিল, এগুলো এতদিন সহ্য করেছি, এখন আর সহ্য করতে চাই না। সেটা কিন্তু উভয়, নারী পুরুষ সকলেই। এইরকম একজন মানুষের সাথে, যে যিনি রিটায়ার করেছেন, অর্থাৎ ধরে নিতে পারি তার 60-62 বছর বয়স, তিনি এসে বলেছেন যে না, হয়ে গেছে, আমি আশ্রমে থাকবো, কিন্তু আমি সংসার আর করব না। এবং সেখানে কিন্তু শুধু স্ত্রীই আছেন। তাহলে কোথাও গিয়ে সারা জীবন পর তার এই রেড ফ্ল্যাগটা তিনি বুঝতে পেরেছেন, বা কোথাও গিয়ে মনে হচ্ছেন যে না, আর চলা যায় না, যে কটা দিন বাঁচবো সে কটা দিন আমি আমার মতো করে একটু বাঁচবো। তো এটা কিন্তু আমাদের জীবনে রেড ফ্ল্যাগটা বুঝতে বুঝতেই একটা ডিসিশন আমার মনে হয় নিয়ে নেওয়া বেটার, বা পার্টনারকে বুঝিয়ে দেওয়া বেটার, যে আমি কিন্তু এটা ফিল করছি, এটা কোথাও গিয়ে আমার কাছে এটা একটু অসুবিধার লাগছে। আচ্ছা, দাম্পত্য কলহ যেটা আপনারা প্রায়শই হুম ফেস করেন এবং হুম এই কলহের কারণে অনেক ডিভোর্সের জায়গাতেও চলে যায়, ঠিক। তখন বড়দের একটা পরামর্শ থাকে যে একজনকে চুপ করে যেতে হবে। হুম হুম কিন্তু ঘটনাটা হচ্ছে, আবার চুপ করে থাকলেও তো দূরত্বটা বেড়ে যায়। খুব বেশি। তাহলে কোন পদ্ধতিতে বা কোন দিকে এগোবে সম্পর্কের, ঠিক। যে কোনো সম্পর্কের স্বামী স্ত্রীর ক্ষেত্রে? কারণ ঝগড়াটা যখন তুমুল আকার নেয়, তখন দুজনই আগের মাথায় অনেক কিছু বলে ফেলছে। সেটাই তো থেরাপিতে শেখা, যে কিভাবে আমার যখন ঝগড়া হচ্ছে, আমি যখন পার্টনারের সাথে ঝগড়া করছি, তখন কিন্তু আমার সব
থেকে খারাপ ভার্সনটা বেরোচ্ছে। একদম। আমি তখন তাকে যা পারছি তাই বলছি। এই যা পারছি তাই তাই বলছি, এটাই আনহেলদি। এটাকে কি আমরা এটাকেই কিন্তু থেরাপিতে শেখানো হয় যে ঝগড়া করুন, ওই বিষয়টার উপর ঝগড়া করুন। আপনি আগের বিষয়কে টেনে আনলে ঝগড়া কিন্তু কমবে না। কটা স্বামী স্ত্রী বা কটা ঝগড়া, স্বামী স্ত্রীও ছেড়ে দিন, কটা ঝগড়া থামানোর জন্য করা হয়, না তাহলে সব সেক্ষেত্রে ঝগড়াই কিন্তু বাড়ানোর জন্য করা সেক্ষেত্রে হয়। চুপ থাকাটা কি খুব জরুরি নয়? মানে কথাটা বলো, ঝগড়া করে হলেও স্পষ্ট কথাটা করে অনেকগুলো বিষয় আছে এক্ষেত্রে, আমি ২-৩টে অপশন দিতে হুম, পারি। এক হচ্ছে ঝগড়া হচ্ছে, হুম, আমি বুঝতে পারছি যে এবারে যা কথাই বলবো উল্টো দিকের মানুষ আরো বেশি খারাপ কথা বলবে বা আরো বেশি হিট করবে আমাকে। তখন আমি কি করছি, আমি তখন কিন্তু চুপ থাকার পথটাই অবলম্বন করলাম। আবার আরেকটা হতে পারে, আমি এটাও বলতে পারি আমার পার্টনারকে চুপ না থেকে, দেখো এই বিষয়ে আমরা এখন কথা বললে আমাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে। এখন এই বিষয়ে কথা বললে তুমিও খারাপ বলছো, আমিও খারাপ বলছি। তাহলে কি আমরা একটু চুপ করে যেতে পারি? এটাও বলতে পারি। আবার এটাও বলতে পারি যে ঠিক আছে, আমি এখন আগের বারের ঝগড়ায় কিন্তু আমি চুপ করেছিলাম। এবারে কিন্তু তোমার পালা। এই টার্মটাও কিন্তু আমরা করে নিতে পারি। হ্যাঁ, যে এবং এতে কিন্তু কাজ হয়। কোনো মানে অনেক সেন্সিবল মানুষ কিন্তু সত্যি এটা হয়। না এটা না বাস্তবে আমি এটা জাস্ট একটা অন্য হুম, প্রসঙ্গে বলছি। এটা আমার ক্ষেত্রে এটা হয় খুব। যখন এক্সাক্টলি। খুব তুমুল আকার নেয় আমরা হ্যাঁ, বলি যে এই বিষয়টা নিয়ে এভাবে থেমে যাই। কারণ ঠিক, এটা নিয়ে ঠিক, তুমি যেটা বলছো সেটাও ঠিক বলছো না, আর আমি তো বলছিই না। ঠিক। হ্যাঁ, থেমেও যাই। তারপরে আবার বিষয়টাতে আমরা বেরিয়ে আসতে পারি বিষয়টা থেকে যার একদম, জন্য আপনি একদম। বললেন। এবং হ্যাঁ, এই ঝগড়ার ব্যাপারটাকে মিটিয়ে ফেলা বা ঝগড়া করে নেওয়া। আমি বললাম না, কলহ না থাকলে দাম্পত্য নেই। ঠিক। একে অপরের সাথে যুক্ত। কিন্তু কলহটাই যদি থাকে, সেখানে দাম্পত্যের বাকি গুণগুলো আর নেই, তখন কিন্তু সেটা একদমই। একটা রেড ফ্ল্যাগ। তখন আমাদের কাছে একটা রেড সিগন্যাল দিচ্ছে। টক্সিক সম্পর্ক বুঝবো কি করে? বেশ, এটা ওই বেরোনোর রেড উপায় কি? ফ্ল্যাগের আদৌ মতোই। কি বেরোনোর উপায়, মানে আমি বলছি যে টক্সিক সম্পর্ক হলেই হুম। কি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে হবে, নাকি এখানে কাউন্সিলিং এর খুব বড় ভূমিকা আছে? হ্যাঁ, দুটো ব্যাপার। যে টক্সিক সম্পর্ক আমি কি সহ্য করতে পারছি? এবং আমি সহ্য করতে পারছি বলেই কি আমি সহ্য করে যাচ্ছি? এই টক্সিক সম্পর্কগুলো কেমন হয় যদি একটু বলেন? আচ্ছা বেশ। ১ম এ তাহলে এটাই বলে নিই যে হুম, টক্সিক সম্পর্কগুলো হচ্ছে যে একদম বিশ্বাসের জায়গাটা চুরমার হয়ে গেছে। সেখানে বিশ্বাস নেই। মিনিমাম একটা রেসপেক্ট নেই। যখন তখন যেকোনো মানুষের সামনে, সন্তানের সামনে অপমান করছে, পার্টনারকে কিংবা বাড়ির লোকের সামনে অপমান করছে, বন্ধু-বান্ধবের সামনে অপমান করছে। সেটা তার মানে কোথাও গিয়ে এই মানুষটির কিন্তু আরেক পার্টনারের প্রতি বিন্দুমাত্র সম্মানটুকু বা শ্রদ্ধা সেই জায়গাটাই হারিয়ে গেছে। নেই। সেখানে একটা টক্সিসিটি থাকতে পারে। কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার যদি থাকে, সেই ডিসঅর্ডারগুলো কিন্তু অনেক সময় টক্সিসিটি জন্ম দেয়। যেমন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা একদম পরিষ্কার বলি যে এই ধরনের ব্যক্তিত্বের অসুখ যাদের রয়েছে, তাদের পার্টনারদের কিন্তু সত্যিই সংসার করাটা খুব চাপের বিষয়। সেক্ষেত্রে টক্সিক যেকোনো সময়, এবং অবশ্যই আজকে দাঁড়িয়ে আমরা শুধু শহরের কথা তো ভাবলে হবে না। শহরতলিতে আজও কিন্তু টক্সিক রিলেশনশিপ প্রচুর রয়ে গেছে এবং সেখানে মারধরের ইতিহাস রয়েছে। যে গায়ে হাত তুলছে যখন তখন। এবং এক্ষেত্রে আবারও বলি যে শুধু যে মেয়েরা পুরুষ মানে স্বামী স্ত্রীকে গায়ে হাত তুলছে তা নয়। সেক্ষেত্রে কিন্তু অনেক স্ত্রীকেও দেখেছি স্বামীকে মারধর করতে। এই কারণেই একটু আগে আমার বন্ধু ফোন করেছিলেন, শ্রোতা বন্ধু, তাকে বললাম যে নারী পুরুষ আমাদের দেখা, যেহেতু কাজটা আমরা দুজনকে নিয়েই করি, আমি সবসময় মনুষ্যত্ববাদে বিশ্বাসী। নারীকে কখনো আপে দিয়ে পুরুষকে কখনো ছোট করা যায় না, আর পুরুষকে কখনো আপে রেখে নারীকে ছোট করা যায় না, কারণ আমরা একে অপরের পরিপূরক। তাই আমি শুধু একটি নারী বা পুরুষকে নিয়ে কাজ করতে পারি না। আমাদের কাজ করার সেই জায়গাটাই নেই, কারণ আমাদের থেরাপিটা কিন্তু একদম নিরপেক্ষ হয়। তো সেক্ষেত্রে এই টক্সিক রিলেশনটা বলতে বোঝায় যে গায়ে হাত তোলা, নানান ধরনের আসক্তিতে জড়িয়ে পড়া, বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়া, এবং তারপরে যদি একজন মানুষ মনে করেন যে এই মানুষটার কাছ থেকে আমার কোনো রকম সিকিউরিটি, কোনো রকম আবেগ কিছুই আমি পাচ্ছি না, তাহলে তো সেই মানুষটির কাছে সেটাই টক্সিসিটি। রেড ফ্ল্যাগ এর মতো যেটা একদম, বলছিলেন খানিকটা তাই। আচ্ছা, একদম। শ্রোতা রয়েছেন আমাদের হুম, সঙ্গে অনেকক্ষণ, টেলিফোনে কে রয়েছেন একবার দেখে নিই। না, ছিলেন ছিলেন, হ্যাঁ। ট্রাস্ট ইস্যু এখনকার জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা, মাথা ব্যথার বিষয়। একদম। বিশ্বাস করে না এবং তাকেও সে বিশ্বাস করতে চায় না। ফোন চেকিং, পাসওয়ার্ড দেওয়া,
ফেসবুকের আরো কি সব যেন আছে, ফেসবুকের পাসওয়ার্ড চাওয়া, সিলেবাসে এই ট্রাস্ট ইস্যুর সিলেবাসে অনেক কিছু আছে। এই যাদের ট্রাস্ট ইস্যু আছে, যারা হুম। ট্রাস্ট ইস্যুতে ভুগছেন বা যারা শিকার ট্রাস্ট ইস্যুর, কি করবেন? ট্রাস্ট ইস্যু, ওই ট্রাস্ট, বিশ্বাস থাকলে সম্পর্ক ভালো থাকে, বিশ্বাস না থাকলে সম্পর্ক খারাপ হয়ে যায়। যে মানুষটার ট্রাস্ট ইস্যু হচ্ছে, প্রথমত দেখতে হবে যে তার ট্রাস্ট ইস্যুর মতো কিছু সমস্যা রয়েছে কিনা পার্টনার যদি বারবার রেড ফ্ল্যাগ দিতে থাকে, বারবার যদি পার্টনার টক্সিক বিহেভিয়ার করতে থাকে, বা হয়তো ট্রাস্ট ভেঙেছে বহুবার, তাই তার ট্রাস্ট ইস্যু এসছে, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে পার্টনারেরই যে ট্রাস্ট ইস্যু যার রয়েছে, তারই হয়তো রিলেশন নিয়ে ওসিডি আছে, অর্থাৎ আমরা হুম। বলি আর ওসিডি। রিলেশন নিয়ে ওসিডি কি, যে পার্টনারকে নিয়ে ক্রমাগত ভাবা যে এই কি আমার জন্য ভালো, এর কি এই সমস্যা আছে, আমার কি এই সমস্যা আছে, ক্রমাগত একটা রিলেশনকে নিয়ে তার একটা কম্পালসিভ ডিসঅর্ডার রয়েছে, কম্পালসিভ একটা থট প্রসেস রয়েছে, একটা অবসেশন রয়েছে, যেই অবসেশনটা থেকে কিন্তু তার সমস্যা হচ্ছে। এটা একটা ট্রাস্ট ইস্যু দেয়। এবং এই ট্রাস্ট ইস্যু দুপক্ষেরই, যে দিচ্ছে এবং যে করছে, যার হচ্ছে ট্রাস্ট ইস্যু, সেই জায়গায় বলবো যে তার কেন হচ্ছে সেটা দেখতে হবে, এবং যার থেকে আসছে সে কি সত্যিই সেটা দিচ্ছে। এই দুপক্ষেরই কিন্তু আমাদের দেখতে হবে যে ট্রাস্ট ইস্যুটা হচ্ছে কেন, এই ইস্যুটা অ্যারাইজ করলো কেন। এবং এই যদি অ্যারাইজ করে, তাহলে সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে একদম নিরপেক্ষভাবে একজন মানুষের কাছে যাওয়া, যেখানে এই ট্রাস্ট ইস্যুটাকে নিয়ে সে খোলামেলা আলোচনা করতে পারে। আচ্ছা, কেউ কি রয়েছেন শ্রোতা? অনেকক্ষণ থেকে টেলিফোনের আলো কিন্তু ব্লিঙ্ক করছে। কে রয়েছে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বরিশাল সদরবাজার থেকে সুজিত ঘোষ বলছি। বলুন সুজিত বাবু। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমি আনম্যারিড, আমি অবিবাহিত, কিন্তু আমি আমার ভাইয়ের সঙ্গে থাকি, এবং ভাইয়ের বিয়ের সম্বন্ধটা আমিই করেছিলাম। হুম 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 এবারে ওর তখন 26-27 বছর বয়স মেয়ের। এবারে ওই আসা মাত্র অশান্তি শুরু করেছে, আমাকে বলছে যে আমার এখানে বিয়ে হওয়ার ইচ্ছে ছিল না, আমি মাকে বারবার বলেছিলাম। হুম আমি তখন বললাম যে তুমি তোমার বয়স 26-27, তুমি কেন বলনি তোমার মাকে, আজকে তুমি কথা বলছো। প্রচন্ড অশান্তি আর যাতা কথাবার্তা আমাকে বলে। আমি কোনো কিছুতে মাথা কামাই না, ঠিক আছে হুম তুমি সংসারটা করো, হুম আমার তো সংসার নেই, আমি তো বিয়েটা করিনি, তোমাদের সঙ্গেই থাকি। একটু সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমাকে কথাবার্তা, আমি এখানে পুরনো লোক, আমি অশান্তির ভয়ে আমি সব ওর কাছে মেনে নিতাম। হুম হুম এখন আমাকে মানিয়ে নেওয়া তো দূরের কথা, আমি মানিয়ে নিতে চাই, কিন্তু হুম আমাকে নতি স্বীকার করে আপোষ করে ওদের সঙ্গে থাকতে হচ্ছে। আচ্ছা, আমাকে এমন ভাবে ও অশান্তি করছে, এমন ভাবে করছে, আমি মানে মানসিক দিক থেকে আমি নিজে ইয়ে হয়ে পড়েছি, যেহেতু ওদের সঙ্গে হুম আমাকে থাকতে হয়। আপনি কি চাইছেন? প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, আমি বলছি যে এই যে আপনাদের বিয়ের আগে যে কথাবার্তা বলা হুম বা হুম কিছু, হুম এটা খুবই প্রয়োজনীয়। এ ঠিক। ব্যাপারে আরো একটু বিশদভাবে, আমি ভুল করেছি, তাই আজ আমি এরকম খেসারত দিচ্ছি। আচ্ছা, বেশ, শুনতে ধন্যবাদ। থাকুন, শুনতে শুনতে থাকুন। হ্যাঁ, তো এই বিষয়টা আমার মনে হয় না যে এটা কথা বলে নিলেও খুব একটা হতো কাজ। তবে অবশ্যই মেয়েটির সাথে কথা বলে নিলে বোধহয় খানিকটা ভালো হতো। তবে বিয়ে যখন হয়ে গেছে, ২৬-২৭ বছর বয়স, তখন একবারে তো তাকে চোখ মুখ বন্ধ করে তো বিয়ে দেওয়া হয়নি নিশ্চয়ই। সেক্ষেত্রে হয়তো তার কিছু আগে থেকেই তার একটা ওপিনিয়ন জানানো উচিত ছিল। সেই জায়গাটা হয়তো একটু আলোচনা করা উচিত ছিল। যদিও উনি আমাদের কাছে প্রশ্ন করেননি। তবে এটার দিকে আমরা আলোকপাত করতেই পারি যে যদি বলার জায়গা থাকে, তবে অবশ্যই বিয়ের আগে কিন্তু কথা বলে নেওয়াটা প্রয়োজনীয়। একজন কাউন্সিলরকে সামনে পেলে যে প্রশ্নটা করতে ইচ্ছে করে, হুম এত হুম ডিভোর্স বাড়ছে কেন বেশ, ডিভোর্স বাড়ার বা কারণ, ডিভোর্স আটকানোর উপায়? আটকানোর আগে বাড়ার কারণটা বলি। হুম, হ্যাঁ, হুম। কারণ বেড়ে যাওয়ার কারণটা কি, অনেক ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটা আগে ছিল বিশেষত, ডিভোর্স হতো না, কারণ হলো মানুষ অনেক বেশি সহ্য ক্ষমতা ছিল। মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে, মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু বিয়েটা মানে ছিল। কিন্তু এখন কোথাও গিয়ে সমাজ যেহেতু অনেকটা অন্য রকম একটা চিত্র আমাদের সামনে তুলে ধরতে পারছে, সেক্ষেত্রে সমাজের নানান ধরনের স্টিগমা, যে
মানে বিচ্ছেদ হলেই যে একজন কালিমামুক্ত হয়ে যাচ্ছেন তা নয়। আগে কিন্তু এটা ভয়ঙ্করভাবে ছিল। এখন অনেকটা সেদিক থেকে সমাজ একটু ভালোভাবে তাকাতে শিখেছে। সেক্ষেত্রে বিয়েটা নিয়ে এখন অতটাও নেই যে বিয়ে ভেঙে যাওয়া মানেই দারুণ একটা একদম গেল রব, সেটা নয়। এখন অনেকটা বোধহয় এটা মানে হয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে। সেই কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে এবং অর্থনৈতিক বিষয়টা কিন্তু এক্ষেত্রে দেখতে হবে। আগে সমাজে মেয়েদের আ মানে এখনো যদি আমরা ইউনেস্কোর রিপোর্ট দেখি যে সেখানে কিন্তু মেয়েদের আ আগ্রহ ডিভোর্সের জন্য কম বরাবরই আজও। ছেলেদেরই আগ্রহ বেশি ডিভোর্সের জন্য। কারণ কি মেয়েরা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আ নির্ভরশীল ছিল পুরুষের ওপরে, স্বামীর ওপরে। তো সেক্ষেত্রে তার কাছে ডিভোর্স মানে কোথায় যাব, কিভাবে যাব এবং যেহেতু বললাম সামাজিক একটা ভয়, বাবা নেবে কিনা? আর কোনো আশ্রয় তার নেই। এখন মেয়েরা যেহেতু অনেকটা স্বাবলম্বী হয়ে গেছে এবং অনেকটাই স্বাবলম্বী হওয়ার দরুন মেয়েরা অনেকটা সাহসও সঞ্চয় করতে পেরেছে এবং আমাদের সমাজেরও কিন্তু চোখ কান নাক খুলছে। সেক্ষেত্রে অতি অবশ্যই এটা আমাদের দেখতে হবে যে ডিভোর্সের রেটটা বাড়ছে। এই সহ্য করার ক্ষমতাটা কোথাও গিয়ে আর সহ্য করব না ব্যাপারটার মধ্যেও কিন্তু চলে আসছে। আচ্ছা, একজন সঙ্গী ঠকাচ্ছে কিনা সেটা সম্পর্ক থাকাকালীন কি কোনো বোঝার উপায় আছে? তার সঙ্গে যেটা আমি রিলেট করতে চাইছি সেটা হচ্ছে যে আপনি স্তম্ভগুলো বললেন, হুম, হুম, হুম। পারস্পরিক রেসপেক্ট, হুম। বিশ্বাস, এগুলো কি মানে এগুলোকে মানে আমি যে আমার সঙ্গীকে রেসপেক্ট করব, সেটা কি আলাদা কোনো রেমেডি বা থেরাপি আছে যার মাধ্যমে এটা বুঝতে পারা যায়? বা হয়তো আমি খুব রেসপেক্ট করছি কিন্তু আমার সঙ্গী বা সঙ্গিনীটি বুঝতে পারছে না সেই রেসপেক্টের জায়গাটা। আচ্ছা। আ মানে রেসপেক্ট করছেন কিন্তু বুঝতে পারছে মানে না সেভাবে পার্টনার। বুঝতে পারছে না বলেই হয়তো নানান রকম কলহে বা নানান রকম সন্দেহের জায়গাগুলো তৈরি করছে। না মনে হয় রেসপেক্ট করলে পরে সে বুঝবে না এইরকম আ কম বুদ্ধিমান মানুষের সাথে বোধহয় পথ চলা করাটাই খানিকটা অসুবিধাজনক হয়ে পড়ে। সম্মান করছে অথচ সে বুঝছে না, এটা হয় না। হুম, সে কিছু না কোনো উপায়ে বুঝবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেটাতে হচ্ছে যে রেসপেক্ট করছে কিন্তু সে আরো disrespectful বিহেভিয়ার করছে হুম, তার তরফ থেকে। এক্ষেত্রে তো তার চারিত্রিক বৈশিষ্ট্য সেটা। মানে সে ঐরকমভাবে সে হয়তো তার সেই সম্মানটা নেওয়ার ক্ষমতা কম বা সেই সম্মানটা সে প্রদর্শন করতেও জানে না। এটাই হচ্ছে তার বিষয়। হুম, যে সে হয়তো যে সম্মানটা সে নিচ্ছে, নিতে পারছে কিন্তু দেওয়ার সময় সে সেটা হুম। জানে না। সেটা তো আমাদের ছোটবেলা থেকেই তার গঠনটা তৈরি হয়ে যায়। ছোটবেলা থেকেই আমরা সম্মান প্রদর্শন করা এবং সম্মান পাওয়া দুটো সম্পর্কেই তো অবগত হতে থাকি, তাই না? তো এটা তো আলাদা করে ওই যে বললাম সম্মানটা তো কখনো আ উম স্যালুট করো বলে স্যালুট করানো যায় না। স্যালুটটা তখন করো বলে আসে যেটা নাকি আমার রুটি-রুজির জন্য। যেটা আমাদের বাইরে যারা করেন, স্যালুট করেন, দারোয়ান যারা রয়েছেন, যে কাজ করছেন, তারা স্যালুট করছেন। সেটা তাদের রুটি-রুজির জন্য তারা করছেন। কিন্তু একজন মানুষকে উঠে দাঁড়িয়ে দেখেই যখন আপনি দাঁড়িয়ে পড়ছেন, সেটা যখন বুকে হাত দিয়ে দাঁড়াচ্ছেন, সেটা কিন্তু আপনার সম্মান হচ্ছে। তাই সেই সম্মানটা তো একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আসেই। এবারে আপনি যে প্রশ্নটা করলেন সেটা খুব গভীর একটা আ গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে আরেকজন মানুষ সেই মানুষটা বুঝতেই পারছে না যে একে সম্মান করাও উচিত। সেটা কিন্তু তার চারিত্রিক অসুবিধের জায়গা। সেটা সে বুঝতে পারছে না, যখন সে বুঝবে তখন হয়তো তার অনেক কিছু হারিয়ে গেছে। আর ঠকাচ্ছে কিনা সেটা বোঝার কি হুম। কোনো আলাদা প্রসেস আছে? এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। কারণ যে ঠকাচ্ছে সে কোন পথে ঠকাচ্ছে, কিভাবে ঠকাচ্ছে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। কারণ কার বুদ্ধি কতটা চতুরতার সাথে ভরা রয়েছে এবং যে ঠকাতে জানে সে কিন্তু যেকোনো উপায়ে ঠকাতে পারে। তাই এর আলাদা করে আ মানে ভুরি উদাহরণ দিতে পারি, তাতে ১.৫ ঘন্টা কম পড়ে যাবে। কিন্তু এরকম কি কোনো সাইন থাকে না ঠকানোর সম্পর্কে? যেটা দেখলে আমার মনে সন্দেহ হতে পারে বা যারা খুব সহজ করে বিশ্বাস হুম। করছে তারা বিশ্বাসটাকে একটু ঝালিয়ে নিতে পারে। কোনো সাইন মানে থাকে কি হ্যাঁ, প্রতারণার? অ্যা চিহ্ন থাকে? অবশ্যই থাকে। কিন্তু কি বলুন তো যে ওই সাইনগুলো দেখে আবার যদি কেউ ভেবে বসে, "আরে আমার স্বামী বা আমার স্ত্রী তো এরমই করে।" তার মানে সমস্যা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিছু আলোচনা যখনই আমরা এই বিষয়গুলোর উপর আলোচনা করব, তখন ট্রাস্ট ইস্যু না আরো একটু নড়ে যায়। হুম। যে আচ্ছা, তাহলে আমার হাসব্যান্ড সময় কম দেয়। তাহলে কি আমি
আমার হাসব্যান্ড তাহলে অন্য কোথাও জড়িত রয়েছে? তাহলে সে আমার সাথে কম কথা বলে। তাহলে কি সে আমার অন্য কোথাও জড়িত রয়েছে? বা সে কি অন্য কোনো নারীতে বা অন্য কোনো পুরুষে আসক্তি রয়েছে? এগুলো হয়তো নাও হতে পারে। কিন্তু এটা একটা কারণ থাকতে পারে। বহুদিন ধরে শারীরিক মেলামেশা, ইন্টিমেসি, সেক্সুয়াল রিলেশনের অভাব হতে পারে। সেক্ষেত্রে যে একেবারেই মনে হচ্ছে যে এই মানুষটি আর আমার হয়ে নেই। তাকে যেভাবে আমার করে রেখেছিলাম সেভাবে আমার হয়ে নেই, সেটা তো ডেফিনিটলি বোঝা যায়, তার বিহেভিয়ারে বোঝা যায়। একজন পার্টনার বোধহয় সেটা সবথেকে ভালো করে বুঝতে পারে। যদি কেউ না বোঝার জায়গায় থেকে যায় তাহলে তাকে তো জেগে ঘুমোনোর লোককে তো আর ঘুম থেকে তোলা যায় আচ্ছা, না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মনীষা, আমি ধরবো। মানে সেটা অনেকের ক্ষেত্রেই হুম, শুনি। মানে ধরুন এটা ছেলেদের ক্ষেত্রে হুম, হতে পারে, হুম, মেয়েদের ক্ষেত্রে হতে পারে। বিয়ের পরে জানতে পারলো মেয়েটি লেসবিয়ান কিংবা ছেলেটি গে। হুম। হুম, সেক্ষেত্রে সেই সম্পর্ক থেকে কি বেরিয়ে আসা মানে যা অবশ্যই যায়, হুম। কিন্তু আপনাদের কি কোনো সেরকম রেমেডি বা কিছু আছে যাতে? নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। সেক্ষেত্রে রেমেডি ব্যাপারটা আলাদা। এক্ষেত্রে বলার যে পরিষ্কার অকপট স্বীকারোক্তি করে নিজেরা যদি মনে হয় যে নিজেদের স্থান পরিবর্তন করতে হবে, তাহলে করে নেওয়া বেটার। আর যদি মনে হয় যে না, আমি এই সম্পর্কের মধ্যেই থেকে যাব, কিন্তু আমার ওরিয়েন্টেশনটাকে আমি ডিফারেন্টভাবে, অন্যভাবে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত তাদের, একেবারেই তাদের ভাবনা। তারা কি চাইছেন? তারা কিন্তু এই বিষয়টা আমি বলব প্রি-ম্যারিটাল থেরাপিতে করে নেওয়া উচিত। হুম। যে আমার সেক্স ওরিয়েন্টেশনটা কি? বা আমি এটা চাই। এটা কিন্তু আমি চাইছি একরকম, করছি আরেক রকম, পাচ্ছি আরেক রকম। এই যে অসমতা, এটাতেই কিন্তু অ্যাকচুয়ালি জীবনে সবথেকে বেশি কিন্তু কষ্ট হয়। সামাজিকতার চাপে তো বহু সময় একটি ছেলে বা একটি মেয়ে সেটা স্বীকার করবে না, যেটা প্রি ম্যারিটাল পরামর্শের ক্ষেত্রে হুম। বলছেন। সেক্ষেত্রে বিয়ের পরে কোনোভাবে ছেলেটি বা মেয়েটি জানতে পারলো, একদম। সেই সেক্ষেত্রে জায়গা থেকেই আর ঠিক, কি। যদি বিয়ের পরে সে সেটা জানতে পারে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসাই ভালো। সেটাই। কারণ বিয়েতে একটা খুব পূর্ণ বিষয় হলো সেক্সটা। এই জায়গাতেই আসবো পরের হুম, প্রশ্ন নিয়ে, যে যৌন জীবন, কনজুগাল লাইফ হুম, যেটাকে আমরা বলে থাকি, যেখানে সেক্সের একটা বড় ভূমিকা আছে, শরীরের একটা বড় হুম, ভূমিকা আছে। হুম, যে কোনো সুন্দর সম্পর্ক, যে কোনো স্থায়ী সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং সুন্দর হয় তার মন এবং শরীর দুটি একসঙ্গে পথ হুম, হাঁটলে। হুম, এখানে এই জেনারেশনের ক্ষেত্রে কোথাও একটা হুম। শরীর খুব বেশি গুরুত্ব পাচ্ছে মনের চেয়ে, সেজন্য ডিভোর্স বাড়ছে বা জটিলতা বাড়ছে বলে আপনার মনে হয় ব্যক্তিগতভাবে? জাজমেন্ট, মানে আমি বলতে চাইছি জাজমেন্টাল শিপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? আগেকার দিনে আমরা অনেকেই পরবর্তীতে জানতে পেরেছি, অনেক লেখায় বা হুম, হুম, অনেকের মুখ হুম। থেকে শুনে, যে সমস্যা হয়তো ছিল, কিন্তু সেই সমস্যা তিনি তার মতন করে ম্যানেজ করেছেন। ঠিক, এই যে আমরা এখন প্রত্যেকে আমাদের যেকোনো মানে দাম্পত্য সম্পর্কে শরীর নিয়ে আমরা খুব ওয়াকিবহাল, ঠিক। সকলে ওয়াকিবহাল, এটার প্রয়োজনও আছে, এবং মন নিয়েও ওয়াকিবহাল। এই অতিরিক্ত ওয়াকিবহালনেস কি আমাদের কোথাও অস্থির করে তুলছে? ঠিক। মনীষা, এটা কি আমরা অতিরিক্তটা বন্ধ করতে পারি বলাটা? নিশ্চয়ই পারি। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা পাওয়া যায়। বেশ। শরীর নিয়ে বলার বিষয়টাকে আমরা যখনই আলোচনার মধ্যে আনছি তখন সেটা অতিরিক্ত কেন হবে? সেটাও তো আমাদের দাম্পত্য জীবনের একটা পিলার। নিশ্চয়ই। শরীর। না, আমাদের প্রশ্নটা শরীরকে অতিরিক্ত হুম, বলা না। আমাদের হচ্ছে এই অবসেশন যে রয়েছে, হুম, যে হুম। এই যে আমার কতগুলো লিস্ট রয়েছে তাতে কিছু টিক, মানে আমি পয়েন্ট রেখেছি, হুম। টিক 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 করে মিলতে ঠিক, হবে, ঠিক। তবেই আমি একটা আদর্শ দাম্পত্যে পৌঁছলাম। এবার দেখা গেল এই 10টি টিকের মধ্যে আমার 7টি টিক মিলল, হুম, 3টি মিলল না। এই যে 3টি মিলল না, এই টিকগুলোর প্রতি সে এতটাই অবসেসড যে এই 3টির অমিল তাকে প্রচন্ড আহ, মানে ঠিক। অস্থির করে তুলছে। এবং দেখা যায় যে সেক্ষেত্রে, বহু ক্ষেত্রে একটা দাম্পত্যে আধুনিক ছেলেমেয়েরা হুম, হুম। একটা সেক্সুয়াল রিলেশনশিপকে আদর্শ বলে জানে, বা তার মনে ঠিক, মনে একটা একদম। ফ্যান্টাসি করে রেখেছে যে আমার রিলেশনশিপটা এরকম হবে। হুম, হুম। সেটা তার বাস্তবের সাথে মিলল না। একদম ঠিক। সেটা কি একটা বড় কারণ হয়ে উঠছে? হ্যাঁ, কারণ আমাদের ভারতবর্ষে সেক্স এডুকেশন পুরুষ, নারী নির্বিশেষে একদম 0, তলানিতে। হুম, যেটুকুনি সেক্স এডুকেশন আসে সেটাও কিন্তু পর্নোগ্রাফি থেকে, হুম। যেটা পুরো ডিস্টর্টেড এবং ভার্সনে। বন্ধুদের মুখে শুনি, এবং স্কুল বন্ধুদের, কলেজে। হ্যাঁ, এবং যেটা কিন্তু বন্ধুরাও কার থেকে শুনেছে? কোনো একটা বন্ধুর থেকে হুম, শুনেছে। তার মানে সেই এডুকেশন লেভেলটা কিন্তু সেই জায়গাতেই।
একেবারেই নিম্ন স্তরে এবং সবটাই অনেকটাই বলা যায় বিকৃত। তাই সে যে 10টা পয়েন্ট করেছে যে এগুলোই যৌন জীবনের সবথেকে আনন্দদায়ক বিষয় বা বা এটাই বেঞ্চমার্ক। হ্যাঁ বেঞ্চমার্ক, সেইগুলো তো নয়ই। হুম। সেখানের মধ্যে 10টির মধ্যে হয়তো দেখা গেল 8টি ভুল। কারণ আমাদের এই সেক্স এডুকেশনটা কোথায়? স্কুল, কলেজ, মা-বাবা, কে শেখাচ্ছে? নিশ্চয়ই, যেটা নিয়ে আমাদের কোথাও নেই। কেন্দ্রীয় সরকারও খুবই প্রচার করছেন যে প্রত্যেকটা হুম, ক্ষেত্রে এই যে আমাদের কনজুগাল লাইফের একদম। ভিত্তি এবং ধর্ষণ কমানোর একটা হুম, অন্যতম উপায় হুম, যে সেক্স এডুকেশন, এটা তো আমাদের প্রত্যেকের এই সময় খুব জরুরি। একদম। সেক্স এডুকেশনের অভাবেই কিন্তু এখানে অবসেশনের থেকেও বড় কথা হচ্ছে জানার অভাব। হুম, প্রকৃত অর্থে আজকের দিনে দাঁড়িয়েও কটা পুরুষ মানুষ জানে যে মহিলাদেরও অর্গাজম হয়? কজন পুরুষ মানুষের এই সেক্স এডুকেশনটা আছে বা কজন মহিলারও এই সেক্স এডুকেশনটা পেয়েছে যে সেক্ষেত্রে তাদের যৌন জীবনের ক্ষেত্রে সবসময় পুরুষকে এগিয়ে আসতে হবে, তাদের কোনো ভূমিকা নেই, সেটা কটা নারী জানে? নারী পুরুষ দুজনেরই তো সমানভাবে ভূমিকা থাকতে হবে, কিন্তু সেটা আমরা কতজন জানি, কতজন মানছি? এবং যখনই এই বিষয় নিয়ে মুখ খোলা হচ্ছে তখনই কিন্তু নয় রিলটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, হুম, নয় সেখান থেকে বেরিয়ে আসার পথ খোঁজা হচ্ছে। কিন্তু এটা বুঝতে হবে যে এই যে বললাম একটু আগে যে অর্গাজম, একটি নারীর যখন অর্গাজম হচ্ছে তাতে শুধু কিন্তু তার শরীরের তৃপ্তি ঘটছে তা নয়, তার হরমোনাল থেরাপি হচ্ছে, আমরা বলি হরমোনাল থেরাপি হয়, যেটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে সেটা নারীর ক্ষেত্রে হচ্ছে। অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিন, বিভিন্ন গুড হ্যাপি হরমোন, হরমোনগুলো। হ্যাপি হরমোনগুলো সেগুলো সিক্রেট হচ্ছে একজন মানুষ তার মানে সম্পূর্ণভাবে একজন মানুষ তার মন, শরীর, আত্মার ব্যালেন্স করতে পারছে, সে ভালো থাকতে শিখছে। কিন্তু সে বুঝতেই পারছে না, সে নিজেই গিল্ট ফিলিং হচ্ছে যে আমার বোধহয় এটা চাইতে নেই, হুম। আমার বোধহয় এটা পেতে নেই। মেয়েদের তো এই শিক্ষাই এখনো পর্যন্ত বহু জায়গায় দেওয়া হচ্ছে, মেয়েদের শরীর নিয়ে কথা বলতে নেই। এবং আজকের দিনে দাঁড়িয়েও আমি কাপল থেরাপি করতে গিয়ে দেখেছি যে বহু মহিলার ক্ষেত্রে এই কষ্ট রয়েছে, পুরুষের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। আসছি সে প্রসঙ্গে। কারণ যখনই কোনো নারীকে নিয়ে বা মহিলাদের নিয়ে বলতে চাই তখনই পুরুষ মানুষ বলেন, আরে আমাদেরও তো এই সমস্যা আছে। সেই সমস্যায় আসছি। কিন্তু বহু নারী, বহু মহিলা কথা বলেছেন যে বহু বছর হয়ে গেছে আমার স্বামী কিন্তু আমার সাথে এই বিষয়ে আসেননি, কথা বলেন। কথা বলেনি, তিনি কথা বলতেই পছন্দ করেন না। যদি বা কখনো আমরা কথা বলেছি, তিনি বলেছেন তুমি বিকৃত রুচির মানুষ। তাই এই সেক্স এডুকেশনটা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, থেরাপিস্ট না হলে বোধহয় এটা অনেকেরই মানে হুম, আমার হুম, জানা হুম। হতো না, এবং কি ধরনের সমস্যা নিয়ে সেখানে মানুষ আসেন সেটা অজানা থেকে যেত। এবং ঠিক তা সেরকমভাবে যেমন এই 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 যে যেটা বললাম যে মানে কম শারীরিক উত্তেজনা নেই, বছরের পর বছর নেই। আবার হাইপার সেক্সুয়ালিটিও তো রয়েছে। যেখানে এইরকম একজন মানুষের কথা বলবো যেখানে তার হাসব্যান্ড যেকোনো অবস্থাতেই হোক, তার প্রত্যেকটি দিন কিন্তু শারীরিক সম্পর্ক তার স্ত্রীর সাথে করতেই হবে এবং সেই সম্পর্কে থেকে আসতেই হবে। না হলে তার ঘুম খাওয়ার মতো বিষয়টা তিনি যেন বঞ্চিত হয়ে যাচ্ছেন, সেই ব্যাপারটা কাজ করছে। এটা এক ধরনের ডিসঅর্ডার, একদম। এটা এক ধরনের অসুখ। সমস্যা। হুম, হুম। কিন্তু সেটাও কিন্তু তিনি ভাবছেন এটা তার প্রাপ্য। হুম, তার কিন্তু সমস্যা, সেটা তিনি বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? কারণ সেক্স নিয়ে কথা বলা হয় না। কোনটা নরমাল, কোনটা অ্যাবনরমাল, কোনটা ডিসঅর্ডার, কোনটা অর্ডার, সেই বেঞ্চমার্কটাও তো আমাদের সেট করা নেই। সেটা নিয়ে তো আলোচনা হচ্ছেই না কখনো। এখানে আচ্ছা, কি হ্যাঁ, থেরাপির একটা কার্যকারিতা আছে? হ্যাঁ, ভীষণভাবে, এটাই বলতে ভীষণভাবে কার্যকারিতা রয়েছে। ভয়ঙ্কর প্রয়োজন রয়েছে এক্ষেত্রে থেরাপির। এবং কাপল থেরাপিতে সেক্স নিয়ে এমনও দেখা গেছে যে পেরেন্টিং এসছেন। হুম, পেরেন্টিং থেরাপির ক্ষেত্রে এসছেন, মা ভয়ঙ্কর চেঁচামেচি করছেন, বাচ্চাকে মারধর করছেন। থেরাপিতে যখন তার সাথে কথা বলা হচ্ছে, কেস হিস্ট্রি নেওয়া হচ্ছে, কথা বলছি যখন, তারপরে দেখা গেল যে তার মায়ের কিন্তু সাংঘাতিক একটা ক্ষোভের জায়গা। হুম, বহুদিন তার ডিপ্রাইভ হয়েছেন মনে ডিপ্রাইভ করছেন। হয়েছেন, বহুদিন তার স্বামী কিন্তু তার সাথে হাতে হাত রেখেও, এবং এক্ষেত্রে সেক্স মানে কিন্তু আবারও বলি পরিষ্কার ভাষাতে, সেক্স মানে শুধু ইন্টারকোর্স নয়, হুম,
সেক্ষেত্রে হাতে হাত দিয়ে বসে থাকাটাও সেক্সের একটা অঙ্গ, একটা যৌন জীবনের অঙ্গ। এটাকেও কিন্তু জানতে হয়, এটাও কিন্তু একটা শিক্ষা। একটু পথ চলা, একটু মর্নিং ওয়াক করা একসাথে, হেঁটে দুজনে একটু হাতে হাত রেখে বসা, কিংবা আমি বলি বাচ্চাদের সামনে বাবা মায়ের কিন্তু এই ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো একটা সন্তানকে সুস্থভাবে আগামী দিনে বড় হতে, একটা সম্পর্ককে বুঝতে সাহায্য করে। মানে যেহেতু স্কুল কলেজ বা কোনো প্রথাগত শিক্ষা এই কোথাও যৌন নেই। শিক্ষা বা সেক্স নেই। এডুকেশন সম্পর্কে নেই, সেক্ষেত্রে প্রি ম্যারিটাল কাউন্সিলিং এর ক্ষেত্রে একদম, আপনারা এইটাকেও গুরুত্ব একদম দেন ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। আপনাকে? এবং সেখানে এই যে মনীষার প্রশ্ন যে বেঞ্চ মার্ক করে দেওয়া হয়, সেখানে এই জায়গাটাকেও একটুখানি দেখিয়ে দেওয়ার পালা থাকে যে আদপে এগুলো বেঞ্চ মার্ক নয়। নয়, হ্যাঁ। কারণ এগুলো তো সমস্ত একটা বিকৃত রুচির পরিচয়। অনেক ক্ষেত্রে যেগুলো অনেকে বলে থাকেন, সেগুলো অনেকটা দেখা যায় যে না, এটা তার কাছে ও আচ্ছা। মানে আমি এক্ষেত্রে এমনও দেখেছি যে ডাক্তার দম্পতি তারা এসেছেন, বহু ডাক্তার দম্পতি, প্রফেসর, মানে জ্ঞানের সাথে কিন্তু বা ডিগ্রির সাথে কিন্তু এই মানে দাম্পত্য জীবনে সেক্সের কোনো সম্পর্ক নেই। বহু ডাক্তার এসেছেন যেখানে হয়তো একজন পার্টনার বলেছেন যে না আমি এটা পারি না, বা আমি এটা জানি না, বা এটা হয় নাকি, মানে তারা প্রশ্ন করছেন এটা। কিন্তু তার মানে এটা নয়, আবার অনেক সময় দেখা গেছে যে একজন কাপল তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের নিজেদের বোঝাপড়া এই বিষয় করে নিয়েছেন। সেখানে জ্ঞানের প্রয়োজন হয়নি, সেখানে সার্টিফিকেটের প্রয়োজন হয়নি, সেখানে কিন্তু একদম নিজেদের বোঝাপড়াটা অনেক সুন্দরভাবে, বা তারা প্রতিদিন নিজেদেরকে নিজেদের মতো করে ডিসকভার করে সেই জায়গাটাকে আমাদের মানে নিজেদের কাছে তুলে ধরেছে। আচ্ছা, শ্রোতা রয়েছেন আমাদের হ্যাঁ। সঙ্গে। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। কল্পলালদা মনীষা জি। আপনাকে হ্যাঁ, আর নমস্কার। দিদিভাইকেও নমস্কার। তো এখন আমি মহেশতলা ক্যালকাটা 141 থেকে দেবাশিস ঘোষ কথা বলছি। বলুন দেবশ্রী বাবু। আমার স্পেসিফিক দুটো প্রশ্ন আছে। হুম হুম একটা আমার নিজের এক আত্মীয়ার ক্ষেত্রে ঘটেছে। সে একটি বিয়ে করেছিল, দেয়া হয়েছিল তাকে তার মতামত নিয়েই। যে তারপরে সে কোন রকম রুলস রেগুলেশন কিছুকে বাদ দিয়ে সে আবার অপর একটি ছেলেকে নিজে ফেসবুক থেকে বিয়ে করেছে, সেটাকেও সে মানতে চাইছে না। এক্ষেত্রে তাকে কাউন্সিলিং এর মাধ্যমে কিছু করা যায় কিনা। আর দ্বিতীয় যেটা হচ্ছে, ধরুন একটি ছেলে মেয়ের ক্ষেত্রে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ, প্রেম করলো, এবার দেখা গেল যে যদি সেরা দুজনেই ধরুন হিন্দু হোক বা দুজনে মানে হিন্দু একজন অপর কোনো ধর্মের, খ্রিস্টান বা যে কোনো অন্য ধর্মের, তো তাহলে তাদের মধ্যে পারিবারিক ক্ষেত্রে মেনে নিতে চাইছে না। আর তাদের দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটা সুস্থির, তারা চাইছে যে আমরা একটা সম্পর্কে আবদ্ধ থাকবো, এটা ঠিকই আছে। আর আর অপরদিকে আরেকটা প্রশ্ন, ধরুন এই একই রকম অবস্থা যদি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হয়, দেখা যায় যে ছেলেটা ধরুন গরিব, মেয়েটার মা ধরুন মেয়েটা খুব আর্থিক দিক থেকে সম্পন্ন। তাহলে এই ক্ষেত্রে এই পেরেন্ট দুটোকে বুঝিয়ে এই সম্পর্কটাকে স্থির করার জন্য কি পেরেন্টদের কোনো কাউন্সেলিং এর ব্যবস্থা আছে? এই দুটো প্রশ্নের উত্তর চাইছি। নমস্কার। আচ্ছা, প্রথম প্রশ্নটা যেটা উনি করেছেন যে একটির পর আরেকটি সম্পর্কে গেছেন, সেখানে সে কাউন্সিলিংয়ে কি তাকে কিছু করা যায়? কাউন্সিলিং তখনই সম্ভব যখন সে নিতে চাইবে। এটা ঠিক ওই মাদার টিনচার নয় খাইয়ে দিলাম, নিতে চাইছি, আমার অসুবিধে হচ্ছে, তবেই কিন্তু আমি কাউন্সিলিংটা করতে চাই, বা আমার সমস্যা আমি বুঝতে পারছি তবেই আমি কাউন্সিলিংটা করতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ভিন্ন ধর্মের যদি বিষয়টা হয়, ভিন্ন ধর্মের মধ্যে, সেক্ষেত্রে তাদের নিজেদের সাথে আলোচনা করতে হবে, এবং সেখানে ধর্ম আলাদা করে কোনো রকম ব্যারিয়ার তৈরি করে না, আলাদা করে কোনো ব্যারিয়ার তৈরি করে না। তারা যদি নিজেরা মনে করেন ডেফিনেটলি, তাহলে কিন্তু তারা সেটা করতে পারেন, নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় না আর কোনো অসুবিধে থাকতে পারে, যদি দুজনের মধ্যে সেই বন্ডিংটা বা তারা সেটা চান। সম্পর্কে বন্ধুত্ব খুব জরুরি বিষয়। হুম। আপনারা প্রথম থেকে কি হোল লাইন হিসেবে এটাকেই বলে থাকেন। বন্ধুত্বের মাত্রা কি হওয়া উচিত দাম্পত্যের ক্ষেত্রে? একদম খোলামেলা আলোচনা, যেমন ভাবে বন্ধুর সাথে আলোচনা করা যায়, একদমই মানে একদম সমস্তটুকু বলার অভ্যেস প্রথম থেকে করলে, তাহলে সেই মানুষটাকে ধরা এবং বোঝা অনেক বেশি কিন্তু সহজ হয়।
এবং বোঝা যায়। সেই জন্যই কিন্তু বন্ধুত্বটা দরকার, কারণ বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু সারা জীবন অবধি টেনে নেওয়া যায়। বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু আজীবন স্থায়ী হতে পারে যদি সেক্ষেত্রে খোলামেলা একটা আলোচনা করার জায়গা থাকে, এবং অবশ্যই সেটা দাম্পত্য জীবনেও থাকতে হবে, হওয়া উচিত, সন্তানের সাথেও থাকা উচিত, বাবা মার মধ্যেও থাকা উচিত। কারণ খোলাখুলি আলোচনা না করলেই তো মনের মধ্যে নানান ধরনের যন্ত্রণা তৈরি হবে। একজন মানুষকে যদি তার মনের কথা বলতেই না পারে, তাহলে সেখানে তো ভার হবে না অনেক কিছু, সেই বোঝাপড়ার বোঝাটাই বেশি হয়ে একদম। যাবে। আর বিয়ের পরে শ্বশুরবাড়ির হস্তক্ষেপ সামলানোর ক্ষেত্রে কি ভূমিকা থাকবে? এক্ষেত্রে দুপক্ষেরই কিন্তু অনেক বড় দায়িত্ব থাকে, অনেক বড় দায়িত্ব থাকে। সেটা হলো, প্রথম বলবো আগে পুরুষ মানুষটির ক্ষেত্রে, যেহেতু তার বাড়িতে আজও আমাদের সমাজ অনুযায়ী মেয়েটি কিন্তু সংসারে প্রবেশ করছেন, ঠিক? তো তার সংসারে যখন আসছে, তার প্রথম দায়িত্ব হচ্ছে সেই রেসপন্সিবিলিটিটা নেওয়া, যে আমার বাড়ির লোককে এই জায়গাটা বোঝানো যে নতুন সে, তার বুঝতে সময় লাগবে, এবং আমার ওয়াইফকেও এটা বোঝানো যে এরাও কিন্তু তোমার কাছে নতুন, তুমি এদের সবটুকু বুঝতে পারবে না, বুঝতে চেয়েও না। বা মাঝখানে কিন্তু তাকে স্যান্ডউইচ নয়, মাঝখানে কিন্তু তাকে সুন্দর করে একটা সাপোর্টিভ সিস্টেম হিসেবে দাঁড়াতে হবে। এটা হচ্ছে পুরুষ মানুষের, এবং একটি মেয়েরও ক্ষেত্রে তাই, যে তার হাজবেন্ডকে তার মাধ্যমে পরিচয়টা কিন্তু তার বাড়িতে তৈরি করা হচ্ছে। তাই দুপক্ষের, দুটো বাড়িরই এই যে পাত্রপাত্রী বা স্বামী স্ত্রীর মাঝে দুপক্ষেরই কিন্তু এখানে খুব মূল্যবান একটা, গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, যে কিভাবে প্রেজেন্ট করবে। ভালো লাগলো, অনেক কিছু শিখলাম, আমরা শিখছি আমরা ক্রমান্বয়ে। যে প্রশ্নটা দিয়ে আজকে আমাদের হুম এই যেটা আমরা বলি না যে আমাদের টেক হোম মেসেজ, হুম হুম তার আগে শেষ করব, পার্টনারকে তুই বলবো না তুমি? যেটাতে পার্টনার স্বচ্ছন্দ বোধ করেন, যেটাতে আমি স্বচ্ছন্দ বোধ করি, তুই তুমি সবটাই চলতে পারে। আগে কিন্তু বছরের পর বছর আপনিতেও চলে আপনিও যেত। চলতো, এটাই বলতে তাই যাচ্ছিলাম। যেটাতে আলটিমেটলি খুব ভালো থাকা যায়, সেটাতেই চলতে পারে। অবশ্যই দুজনের যেন তাতে মত থাকে, এবং ঠিক। দুজনেই যেন কমফোর্টেবল ফিল করেন। বেশ। আচ্ছা। আমাদের হাতে সময় খুব কম, হুম ঘড়ি চোখ রাঙাচ্ছে। যদি একটু বলেন যে এই যে গোটা একটা আলোচনা হলো, একজন ম্যারেজ কাউন্সিলর হিসেবে আপনি প্রচুর কেস ঘেঁটেছেন, হুম টেক হোম মেসেজ কি? প্রথম কথা হচ্ছে, আদর্শ বিবাহিত জীবন বলে কিছু হয় না। যার যার কাছে তার চিত্রটা এক এক রকম হয়। আমার কাছে বিবাহিত জীবনটা, আমি যেন সুখে শান্তিতে আনন্দে জীবনটাকে যাপন করতে পারি। কারণ এই বিবাহিত জীবনটা তো এমন নয় যে আমরা আজকে বিবাহিত জীবনে প্রবেশ করছি, আবার ১ মাস পরে আবার আরেকবার প্রবেশ করার চান্স আছে, আবার পরে একটা আছে, এইরকম তো বহুবার কিছু নয়। এটা আমাদের কাছে কিন্তু ওয়ান টাইমই আমরা ধরে নিচ্ছি। এই ওয়ান টাইমটা যেন সাকসেস হয়, এই প্রেশারটা না হলে অন্ততপক্ষে এই আশা নিয়ে আমরা বিবাহিত জীবনে প্রবেশ করতে পারি, এবং বিবাহিত জীবন যেন আমার কাছে আনন্দের, শান্তির, সুখের অনুভূতি দেয়, এবং সেটা সবসময় না দিলেও যেন এটার পোর্শনটা বেশি থাকে। তাহলেই কিন্তু আমাদের ভালো থাকাটা, জীবনকে যাপন করাটা সুবিধে হবে, ভালো থাকা বেশ, যাবে। ধন্যবাদ আপনাকে অনেক। নমস্কার। অনেক ধন্যবাদ।